আজকে পেপার 1 পেপার 2 এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, এর আগের দিন যে ক্লাসটা হচ্ছিল পেপার 1-এ কোথায় শেষ করেছিলাম বলো তো? মানে কোন টপিকগুলো আলোচনা করছিলাম? কেউ ছিলে ক্লাসে? স্যার চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চণ্ডীদাস। কিছু কিছু ইম্পর্টেন্টগুলো বলে দিয়েছিলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমাদের 18 আর 12-র জন্য আপনি বলেছিলাম। একটু রেকর্ড করে দেবেন না, আমি একটু ব্যস্ত রয়েছি। রেকর্ড করছি। আহ, তোমাদের 18 আর 12-র জন্য বলেছিলাম চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন আর ইসলামীয় সাহিত্যের সেই অনুবাদ সাহিত্যের যে ধারা, সেগুলো তোমাদের 18 আর 12-র জন্য ভালো করে দেখতে বলেছিলাম। অনুবাদ সাহিত্য দেখো চলে এসেছে, যেটা হিন্দুদের মূলত রামায়ণ, মহাভারত, ভাগবত পুরাণ, ওটা চলে এসেছে কিন্তু। আর তোমাদের করতে বলেছিলাম ইসলামীয় সাহিত্য অনুবাদ ধারা, যেটা দেখো শাহ মোহাম্মদ সগির আছে, সৈয়দ আলাউল আছে আর দৌলত কাজী আছে। এরকম মনে হয় কোনো প্রশ্ন আসেনি, তো ওটা একটু ভালো করে করে যাবে। ইসলামীয় অনুবাদ সাহিত্যের ধারাটা, এটা কার যেন বলছিল নেই, নন্দিতার মনে একটা নেই না? হ্যাঁ স্যার, আমার হুম নেই, ওই দৌলত কাজীটা শুধু ওটাই নেই। হুম হুম ঠিক আছে। কিন্তু ওটা আমি আছে, কিন্তু ওটা না টিকা হিসেবে দেওয়া আছে, তো টিকা হিসেবে ওটা পড়লেই কি হবে নাকি বড় এলে মানে একসাথেও আসতে পারে, যেরকম তিনজন গত বছর একসাথে এসেছিল, মানে কৃত্তিবাস ওঝা, তারপর মহাভারতে কাশিরাম দাস, আর মালাধর বসু হচ্ছে ভাগবত পুরাণ, এই তিনটে একসাথে এসেছিল। তো একসাথেও আসতে পারে, যে আরাকান রাজসভা দিলে একসাথে আসবে। আরাকান রাজসভার কবিগণের কৃতিত্ব, এইভাবে মানে আমি সহজভাবে বলছি, প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে। আর রোমান্স, প্রণয়, কাব্য রচনার পটভূমি বা প্রেক্ষাপট, এরকম দিয়ে প্রশ্ন আসতে পারে। তো সবগুলোর উত্তর কিন্তু একই হবে। রোমান্স, প্রণয় কাব্যের পটভূমি বলতে ওই দৌলত কাজী, সেই সৈয়দ আলাউল বা শাহ মোহাম্মদ শকির, আলাদাভাবে বললেও সেটা। আর যদি আরাকান রাজসভার কবিদের কৃতিত্ব, এটাও যদি বলে, একই অ্যান্সার হবে। তিনজনকে মোট কথা করে রাখবে, একদম ভালো করে করে যাবে, কারণ আসার চান্স খুব বেশি রয়েছে ওটা। গত বছর যেহেতু হিন্দুদের সাহিত্যটা এসেছে অনুবাদ সাহিত্যের দ্বারা, এবারে ইসলামীয়টা আসতে মানে পারে। আর যদি রামায়ণ, মহাভারত, ভাগবত পুরাণ থেকে আসেও, তো সেগুলো টুকরো আসবে, মানে সিঙ্গেল সিঙ্গেল আসবে। যেহেতু গত বছর তিনটে একসাথে চলে এসেছিল, দেখবে 18 নম্বর এসেছে কোন প্রেক্ষাপটে কিভাবে এক বিশেষ সময়ে রামায়ণ, মহাভারত, ভাগবত অনিবার্য হয়ে উঠেছিল। তো অনুবাদ সাহিত্য ধারা রামায়ণ, মহাভারত, ভাগবত, এটা কিন্তু গত বছর এসেছে 18 নম্বরে। পরিষ্কারভাবে বলে দেবে না যে এই লেখকের কৃতিত্ব লেখুন, কিন্তু এখানে দেখো বুঝতেই পারছো যে প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের ইতিহাসে একটি অন্যতম প্রকরণ অনুবাদ সাহিত্য কোন প্রেক্ষাপটে কিভাবে এক বিশেষ সময়ে রামায়ণ, মহাভারত, ভাগবত অনুবাদ অনিবার্য হয়ে উঠেছিল, যুক্তি সহ আলোচনা করুন। এখানে ভূমিকাতে লিখতে হবে যে প্রেক্ষাপটটা কি ছিল, রামায়ণ, মহাভারত আর ভাগবত পুরাণ রচনার প্রেক্ষাপট। এটা মনে হয় তোমাদের আলোচনা করেছিলাম, কারো মনে আছে? কেন এগুলো রচনা হয়েছিল মধ্যযুগে? স্যার একটু বলে দেবেন? হ্যাঁ, ক্লাসে যারা ছিল তারা আশা করি জানবে। হঠাৎ করে মানুষ রামায়ণ, মহাভারত আর ভাগবত পুরাণ অনুবাদ করতে গেল কেন? এই যা, ক্লাসে যারা ছিল কেউই, কারোর মনে নেই। স্যার ওই তুর্কি আক্রমণের ফলে তো তখন তো হচ্ছে ব্রাহ্মণ্য প্রথাটা বেশি ছিল। আর তুর্কি আক্রমণের ফলে এবং মুসলিম শাসকের কারণে যে দিকে দিকে উম, হচ্ছে ধর্মান্তরিত হচ্ছিল মানুষ, সাধারণ মানুষ যখন ব্রাহ্মণদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বা তাদের যে সংস্কৃতি, যে সাহিত্য, ওগুলো পাঠ করে হুম পড়তে পারতো না। এইবার সেই জন্য মানে দুটো সম্প্রদায় হয়ে গেছিল, ব্রাহ্মণ সমাজরা তাদের অত্যাচার
বিভিন্ন যে নিয়মগুলো প্রয়োগ করতো, সেই বিরক্ত হয়ে কি করছিল না সাধারণ মানুষ দলে দলে ইসলাম হচ্ছে ধর্মতে পরিবর্তিত হচ্ছিল, ফলে সমাজের যে ধর্মের একটা সংকটপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। সেই হুম কারণে বুঝেছিল কিছু মানুষ বা কিছু কবি যে বাংলা ভাষায় যদি রচিত হয় তাহলে সাধারণ মানুষের বোধগম্য হবে বা একটা মেলবন্ধন তৈরি হবে, যে ধর্মটাকে রক্ষা করা যাবে, হিন্দু ধর্মটাকে। হুম দেখো, দুটো প্রেক্ষাপট আসতে পারে, এটা তো নয় চলে এসেছে ধরো, কিন্তু মঙ্গল কাব্য রচনার প্রেক্ষাপটও আসতে পারে। কেন মঙ্গল কাব্য রচিত হয়েছিল? সেক্ষেত্রে আর্য আর অনার্য জাতির সংমিশ্রণ, দুটো রিজনটা এক জায়গা থেকেই উদ্ভূত, মানে তুর্কি আক্রমণ বা তুর্কি শাসন প্রতিষ্ঠা। সেই সময় আর্য সম্প্রদায় ছিল, তারা তো মানে বলতে গেলে বহিরাগত আর্য সম্প্রদায়, কারণ তারা এসেছে যীশুখ্রিস্টের জন্মের প্রায় ১৫০০ বছর পূর্বে ভারতবর্ষে তাদের প্রবেশ, মানে আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছে। আচ্ছা, তার আগে কারা ছিল ভারতবর্ষে? তার আগে ছিল অনার্য সম্প্রদায়, মানে যাদেরকে আদিবাসী বলবো, আদিম অধিবাসী যারা, বলতে অন্যান্য ভাষাভাষী গোষ্ঠী। আর্য মানে তো তাদের ভাষা সংস্কৃত, ব্রাহ্মণ সম্প্রদায় মূলত। আর অন্যান্য সম্প্রদায় বলতে তোমার আর্য ভাষা ছাড়াও যেসব ভাষাভাষী গোষ্ঠীগুলো রয়েছে ইন্দো ইউরোপীয় ছাড়াও দেখবে আছে, যেগুলো যেমন হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়, এই দুটো শাখা, এই দুটো ভাষাভাষী গোষ্ঠী যে রয়েছে অস্ট্রিক এবং দ্রাবিড়, এগুলো থেকে এসেছে বিভিন্ন ভাষা। অস্ট্রিক থেকে যে তোমার সাঁওতালি, মুন্ডা, যেসব ইয়েগুলো রয়েছে শবরী, বিভিন্ন জাতির সে ভাষাগুলো আদিবাসী সম্প্রদায়ের। আর যেটা হচ্ছে দ্রাবিড়, দ্রাবিড় হচ্ছে আমরা দক্ষিণ ভারতীয় যে ভাষাগুলো জানি, কেরলের ভাষা, তামিলনাড়ু, কর্ণাটক, এদিকের যে ভাষাগুলো, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, এইসব ভাষাগুলো হচ্ছে দ্রাবিড় ভাষাভাষী গোষ্ঠীর। তো তাহলে এরা কিন্তু ভারতবর্ষের আদিম অধিবাসী, এই ভাষায় যারা কথা বলে। আর আর্য অর্থাৎ তাদের সংস্কৃত ভাষা। তো এর আগে কারা ছিল না অনার্যরা ছিল। অনার্যদের ভাষা হচ্ছে এই দুটো, অস্ট্রিক এবং দ্রাবিড় ভাষা বংশের। তোমাদের দেখো পেপার ওয়ানের সাথে পেপার টুও কিন্তু হয়ে যাচ্ছে, পেপার টু এর এই বিষয়টি কিন্তু আছে, ভারতীয় মানে আদিম অধিবাসীদের কোন কোন মানে ভাষা বংশ থেকে তাদের ভাষাগুলো এসেছে। তো অস্ট্রিক দ্রাবিড় হবে দুটো, এগুলো নিয়ে দুটো আলোচনা হতে পারে, ৭ নম্বরে আসতে পারে। পেপার টু এর কথা বলছি। আর পেপার ওয়ানে আমি মঙ্গল কাব্য রচনার প্রেক্ষাপটটা বলছি, তারপরে এই রামায়ণ মহাভারত বা অনুবাদ সাহিত্য প্রেক্ষাপটটা বলছি। একই জায়গা থেকে এসে তুর্কি আক্রমণ যখন হলো তখন ভারতে আর্যরা মানে সর্বে সর্বা, তারা প্রাচ্য, উদিচ্য, প্রাচ্য, মধ্যা সব দিকে, দাক্ষিণাত্য চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং তাদের ভাষাটা বিস্তার লাভ করছে, অন্যান্য ভাষাকেও প্রভাবিত করছে। মানে অন্যান্য ভাষাভাষী গোষ্ঠীর মধ্যেও কিন্তু সেই ভাষা বংশ থেকে মানে প্রভাব পড়ছে এবং সেই ভাষাতেও নেওয়া হচ্ছে। বাংলা ভাষা তো প্রভাব তো রয়েছে সংস্কৃতের, কারণ সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দ যেগুলো রয়েছে সংস্কৃত থেকে, অনেক শব্দ আছে, কৃষ্ণ, বায়ু, জল, সূর্য, এগুলো সব সংস্কৃত থেকেই নিয়েছি আমরা, এগুলো মৌলিক ভাষার অন্তর্গত, কিন্তু সেকেন্ড পেপার তোমাদের আছে, মানে তৎসম শব্দ। তো যাই হোক, চারিদিকে যখন আর্যদের প্রভাব, তারা তো বর্ণাশ্রম করে দিয়েছে। বর্ণাশ্রম মানে তো আশা করি জানো, 4টা শ্রেণী, কাজ অনুসারে। কি কি বর্ণাশ্রম? বর্ণাশ্রম 4টা কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হুম তো এর মধ্যে মূলত আর্য কারা ছিল? ব্রাহ্মণরা ছিল। বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। ব্রাহ্মণদের কাজ ছিল কি? টোলে শিক্ষাদান করাতো, মানে দান করতো, পড়াতো, আর তাছাড়া তারা পুজো পার্বণ বা পুজো অর্চনা করতো, এইটাই তাদের কাজ ছিল, সব থেকে বড় কাজ যেগুলো। আর এরপর হচ্ছে তোমার ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে রাজধর্ম পালন করা, রাজা, মন্ত্রী, এসব যুদ্ধ পরিচালনা থেকে শুরু করে সব কিছু। বৈশ্য, বৈশ্য মানে বণিক সম্প্রদায় বা চাষবাস যারা করে, চাষবাস করে প্লাস বণিক সম্প্রদায়, ব্যবসা বাণিজ্য যারা করে। শূদ্র, শূদ্রদের সেরকম কোনো কাজ ছিল না, তাদের কাজ ছিল 3টা শ্রেণীর সেবা করা, অর্থাৎ সব থেকে নিচে রাখা হয়েছিল শূদ্র জাতিকে। আর সেই শূদ্রগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে কী ছিল? অনার্যই ছিল। খেয়াল করে দেখবে এখন
এসসি এসটি এগুলো আমরা শূদ্র এখনকার রূপ যেটা মানে বর্তমান সময়ের যদি রূপ বলি সে বিবর্তিত রূপটা, তো তাদের ক্ষেত্রে খেয়াল করে দেখবে তারা অনার্য থেকে, কিন্তু আর্য নয়। শূদ্র মানে কিন্তু আর্য নয়। তাদের দেবদেবী দেখবে মনসা, চণ্ডী এইসবই দেবীদের পুজো করে, মানে কুলদেবতা বলা হয় না, বাড়ির কুলদেবতা। তাদের কুলদেবতা দেখবে হয় মনসা, নইলে চণ্ডী, নইলে ধর্ম ঠাকুর। এগুলো মূলত সেই সব সম্প্রদায়ের। তো তাহলে এই সম্প্রদায়কে নিজেরাই আলাদা করেছে আর্যরা, যে অনার্য মানে তারা কিন্তু শূদ্র, তাদের কাজ নেই, আমাদের সেবা করতে হবে, 3টে শ্রেণীর সেবা করতে হবে। এইভাবে একটা দূরত্ব সৃষ্টি আগেই করে নিয়েছে আর্যরা। তারপরে কি হলো, তারপরে যখন তুর্কি আক্রমণ হলো তখন দেখা গেল যে আর্যরা কিন্তু বিজ্ঞ, তাদের মানে অনেক বুদ্ধি আছে, কিন্তু বাহুবলটা তাদের নেই। এবারে শত্রুদেরকে মানে বাধা দিতে গেলে কি দরকার, বুদ্ধি বলের সাথে সাথে বাহুবলও কিন্তু দরকার। বাহুবলটা ছিল কাদের, অনার্যদের ছিল। অনার্যরা দলবদ্ধ হয়ে কিন্তু বসবাস করে। তোমরা দেখবে যে কোনো আদিবাসী সম্প্রদায় বা আদিম অধিবাসী যারা রয়েছে তারা কিন্তু যে কোনো গ্রামে একসঙ্গে কিন্তু মিলেমিশে তাদের আচার আচরণ, তাদের যেসব কালচার সংস্কৃতি সব কিছুই আলাদা আর্যদের থেকে, এবং তারা একসঙ্গে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে। হতে পারে আর্যদের থেকে তাদের বুদ্ধিটা কম, জ্ঞান ভাণ্ডারটা কম, কিন্তু তারা কিন্তু তাদের বাহুবলটা খুব বেশি। কিন্তু এখনও দেখবে সরকারি যে স্কুলগুলো রয়েছে, পড়াশোনার দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড না হোক, খেলাধুলার দিক থেকে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। জানি না এখন সরকারি স্কুলে কি অবস্থা, কিন্তু আমাদের সময় দেখতাম যে পড়াশোনার দিক থেকে হয়তো চ্যাটার্জি, ব্যানার্জি, চক্রবর্তী ছেলে ফার্স্ট হচ্ছে, আর যখন রানিং কম্পিটিশন হচ্ছে মানে স্পোর্টস হচ্ছে, অ্যানুয়াল স্পোর্টস, তখন ফার্স্ট সেকেন্ড থার্ড উল্টো দিক থেকে হয়। খেয়াল করে দেখবেন যাদের রোল একদম শেষে, যারা অনার্য সম্প্রদায়ের, তারা হয়তো ফার্স্ট প্রাইজটা নিচ্ছে। যাই হোক, এটা দেখেও ভালো লাগতো যে একটা বুদ্ধির জোরে ফার্স্ট হচ্ছে একটা, আর একটা বাহুবলের গায়ের জোরে ফার্স্ট হচ্ছে। তোমরা পড়েছো ওই চতুর্থ পানিপথের যুদ্ধ পড়েছো, ওখানে তো কিছু কিছু আলোচনা আছে এসব বিষয় না। তো যাই হোক, তখন আর্যরা অনুভব করলো যে তুর্কিদেরকে বিতাড়িত করতে গেলে এখানে ইসলামীয় শাসন প্রতিষ্ঠা যদি হয়ে যায় তাহলে কিন্তু বিপদ হবে, আর ব্রাহ্মণদের ওই গোঁড়া ব্রাহ্মণ বা ব্রাহ্মণদের কিন্তু সেই প্রতিপত্তিটা থাকবে না। তখন তারা শরণাপন্ন হচ্ছে সেই অনার্য সম্প্রদায়। যে অনার্য সম্প্রদায়কে শূদ্র বানিয়ে তারা দূরে ঠেলে রেখেছিল, তাদেরকে কিভাবে তাদের মনের সেই দূরত্বটা কিভাবে কমাবে। তখন তারা ঠিক করলো যে না, আমরা তো এতদিন গুণগান করেছি আমাদের দেবী দেবতাদের, আজ থেকে কি করব না, ওদের দেবী দেবতাদের অনুসন্ধান করি, ওরা কোন দেবতার পুজো করে। সেই ধর্মীয় দিক থেকেই তাদেরকে কি করার চেষ্টা করলো, তাদের মন হরণ করার চেষ্টা করলো, এবং তাদের খোঁজ নিল দেবদেবী কি আছে। তো তাদের দেখা যাচ্ছে অনার্য সম্প্রদায়ের দেবদেবী মূলত দেবী চণ্ডী, তারপরে বাঁশুলি দেবীর নাম শুনেছ আশা করি, তারপর হচ্ছে মনসা দেবী, তা ধর্ম ঠাকুর। তো তাদের দেবদেবীর খবর জেনে, তাদের পূজা পদ্ধতি সব কিছু জেনে তারা কি করতে শুরু করলো, সেই বিষয়ে লিখতে শুরু করলো এবং প্রচার করতে শুরু করলো, যাতে অনার্যর সাথে সাথে আর্য সম্প্রদায়ও জানতে পারে তাদের দেবদেবীর কথা, এবং সেই পূজা প্রচার যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সব সম্প্রদায়। প্রথমত ওটা অনার্য সম্প্রদায় থাকছে না, শূদ্র সম্প্রদায় থাকছে না, শূদ্র থেকে এক ধাপ উপরে যাচ্ছে, মানে বৈশ্য সম্প্রদায়। খেয়াল করে দেখো, মনসা মঙ্গল পড়লে বুঝতে পারবে দেবী মনসা কোন সম্প্রদায়ের পূজা চাইছে, বণিক সম্প্রদায়ের। এই ঘটনাগুলো বানিয়েছে কারা, এই ঘটনাগুলো বানিয়েছে আর্যরাই, যে শূদ্র সম্প্রদায় থেকে বণিক সম্প্রদায় অর্থাৎ বৈশ্যতে এক ধাপ উপরে যাচ্ছে মনসা দেবী, এবং পূজা প্রচার কিভাবে করছে। এখন মনসা দেবী শুধু অনার্যদের নয়, আর্যদেরও দেবী। তো তাহলে তারা এইভাবে পূজা প্রচার করছিল যাতে অনার্যরা আস্তে আস্তে বুঝতে পারে যে না, আর্যরা কিন্তু খারাপ নয়, তারাও কিন্তু আমাদের দেবদেবীর প্রচার করছে। এবং এইভাবে তাদের সেই বাহুবলটা, মানে এটাও কিন্তু সেই ছলে বলে কৌশলেই কিন্তু চেষ্টা করেছিল, বল নয় কৌশলের মাধ্যমে বা বুদ্ধির মাধ্যমে বলা যায়। তো অনার্য এবং আর্য সংস্কৃতি আস্তে আস্তে মেলবন্ধন হলো। এখন অনার্য আর্য বলে কিছু নেই, এই সব দেবদেবীকে কিন্তু সবাই পুজো করে, সবার কাছেই কিন্তু এই দেবদেবী পূজিত। তো তাহলে সেটা একটা মানে মঙ্গল কাব্য লেখার বা রচনার পটভূমি বলতে পারো। এবারে হচ্ছে এই যে প্রশ্নটা এসেছিল গত বছর, যে বাংলা সাহিত্যের মধ্যযুগের ইতিহাসে একটি অন্যতম প্রকরণ অনুবাদ সাহিত্য কোন প্রেক্ষাপটে কিভাবে এক বিশেষ সময়ে রামায়ণ মহাভারত ভাগবত অনুবাদ অনিবার্য হয়ে উঠেছিল।
এটার ক্ষেত্রেও এই বিষয়টা কিন্তু কাজ করে, কারণ দেখো এইসব গ্রন্থগুলো রামায়ণ মহাভারত ভাগবত পুরাণ এগুলো সংস্কৃত ভাষাতে রচিত। আর ব্রাহ্মণ ছাড়া সে কোনো সম্প্রদায় সেরকম ছিল না যারা সংস্কৃত ভাষাটা আয়ত্ত করতে পেরেছিল। সংস্কৃত ভাষাটা পড়ার অধিকারই ছিল না, আয়ত্ত কীভাবে করবে? ব্রাহ্মণদের ভাষা, আর্যদের ভাষা, এটাতে অধিকার নেই শূদ্রদের পড়ার বা অন্য জাতির পড়ার বা লেখার। তো তাহলে তারা তো বঞ্চিত হয়েছে, এইসব ঘটনা বলেই তো তারা জানে না। যখন ওই ভাষাটাই পড়ার অধিকার নেই, ওই ভাষাটাই যখন জানে না অন্য সম্প্রদায়, তাহলে তাদের গুণকীর্তন কীভাবে হবে? তো এই গোঁড়া ব্রাহ্মণ্যবাদ একটা কাজ করছিল সেই সময় তুর্কি আক্রমণের সময়, এবং তারা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য আর্য অনার্য সংস্কৃতির মেলবন্ধনের জন্য কি করেছিল, এগুলোকে অনুবাদ করতে শুরু করেছিল, যাতে কি হয় না এই দেবদেবীগুলো শুধু আর্য সম্প্রদায়ের মধ্যে না থেকে অনার্য থেকে শুরু করে সব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই সেই রামকে, সবাই কৃষ্ণকে তাদের মানে আরাধ্য দেবতা হিসেবে মানতে শুরু করে। দেখো রামের জন্মভূমি কোথায় জানো? অযোধ্যায়। অযোধ্যাতে। সেটা কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, তাই তো? কিন্তু এখন বাংলাতেই বেশি যেন রামবাদ ছড়িয়ে পড়েছে। খেয়াল করে দেখো, আজ থেকে 10-15 বছর আগে এভাবে রামনবমী পালন খুব একটা হতো না, ছিল, রেয়ার ছিল। কিন্তু এখন খেয়াল করে দেখো কতটা বাংলা প্রভাবিত হয়েছে। কিভাবে হয়েছে? কারণটা কি? কারণটা এটাই, প্রথমত হচ্ছে অনুবাদ সাহিত্য। আজ থেকে যদি 40-50 বছর আগের কথা বলি, তাহলে মানুষ কী করতো? তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ দেখছে। তখন কি ছিল? তখন অনুবাদ সাহিত্য, অর্থাৎ এই সংস্কৃত থেকে বাংলাতে অনুবাদ করেছে বলেই তো মানুষ জানতে পারছে। বাঙালিরা কি সংস্কৃত গ্রন্থগুলোকে অধ্যয়ন করেছে? সবার তো সেটা সামর্থ্য নেই, সবাই তো সংস্কৃত শ্লোককে উদ্ধার করতে পারবে না। বেশিরভাগ মানুষ কি পড়েছে? কৃত্তিবাসী রামায়ণ পড়েছে। কৃত্তিবাসী রামায়ণ পড়ে সেটাকে এখন সোশ্যাল প্ল্যাটফর্ম হোক আর যে কোনো জিনিসের মাধ্যমেই হোক মানুষকে ছড়িয়ে দিয়েছে। কেউ তো জেনেছে সেই বাংলায় পড়ে, কেউ হয়তো ভিডিও দেখছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ এটা পড়েছে। সংস্কৃত থেকে হয়তো বাংলাতে কনভার্ট করেছে কৃত্তিবাস ওঝা, বা মহাভারতকে কাশিরাম দাস শ্রেষ্ঠ অনুবাদক যিনি, তিনি অনুবাদ করেছেন। ভাগবত পুরাণ কৃষ্ণের কথা, সেটা মালাধর বসু অনুবাদ করেছেন বাংলাতে। আরও অনেকে আছেন অনুবাদক, তবে এনারা শ্রেষ্ঠ অনুবাদক। তো এইসব জিনিসগুলো অনুদিত হয়েছে বলেই মানুষের কাছে, সবার কাছে এসেছে। আজকে শূদ্র থেকে শুরু করে সব জাতি কিন্তু পড়তে পারছে। তো তখনও কিন্তু এটা একটা তাদেরই কৌশল ছিল আর্যদের, যাতে তাদের দেবতা থেকে শুরু করে তারাও কিন্তু যাতে মানে সেই সময়ে বাঁচতে পারে, এবং সেই তাদের প্রতিপত্তিটা যাতে থাকে তুর্কি আক্রমণের ফলে তাদের যেন কোনো কিছু প্রভাব না পড়ে, তারা যাতে সবার মধ্যে সেই সঞ্চারটা করতে পারে। এতদিন সংস্কৃত ভাষাটাকে শুধু নিজের ভাষা বলে রেখেছিল, সেই ভাষাটাকে কনভার্ট করে বা সেই ভাষায় রচিত গ্রন্থগুলোকে কনভার্ট করে অনুবাদ করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মানে রিজনটা বা কারণটা কিন্তু এটাই ছিল, মূলত তুর্কি আক্রমণকে কেন্দ্র করে। কিন্তু দুটোর ক্ষেত্রে, মঙ্গল কাব্যর ক্ষেত্রেও আর এটার ক্ষেত্রেও। তাহলে তোমাকে এইগুলো লিখতে হতো, ধরো গত বছরের প্রশ্নটা যদি এবছর থাকতো, তাহলে পটভূমিতে এভাবে লিখতে হতো একটা বা দুটো প্যারাতে, তারপরে লিখতে হতো কারা কারা রামায়ণ মহাভারত আর ভাগবত পুরাণ অনুবাদ করেছেন। কিভাবে অনুবাদ করেছেন? না হয়তো রামায়ণের যে রামের জন্মভূমি উত্তরপ্রদেশ, কিন্তু এটাকে কি করেছেন, বাঙালিদেরকে যদি বলা হয় যে উত্তরপ্রদেশে রামের জন্মগ্রহণ হলো, উত্তরপ্রদেশের পরিবেশটাই দেওয়া হয়, বাঙালিরা পছন্দ করবে না। তার জন্য কি করা হয়েছে, তার মধ্যে বাঙালিয়ানা আরোপ করা হয়েছে। রামকে বাঙালি করে দেওয়া হয়েছে, সীতাকে বাঙালি করে দেওয়া হয়েছে, তাদের পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, বিবাহের যেসব আয়োজন ছিল সব কিছু, এমনকি গাছপালা যেগুলো আছে উত্তরপ্রদেশে সেগুলোকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। বনবাসে যখন গিয়েছিল সেই গাছপালা যেগুলো আছে সেগুলোকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। বাংলার সব গাছপালার নাম দিতে হয়েছে, আম জাম তাল তমাল যে গাছপালা আছে, ফলমূল যেগুলো খাচ্ছে, উত্তরপ্রদেশের যে কিছু নিয়ম আচার আচরণ সেগুলোকে সব চেঞ্জ করে দেওয়া আছে বাঙালি রামায়ণে। তাহলে বাংলার মানুষ কী ভাববে, বা বাঙালিরা কী ভাববে যারা বাংলা ভাষাভাষী মানুষ, যে রাম তাহলে তো আমাদের ঘরের দেবতা, এই ভাবনাটা তাদের মধ্যে কাজ করছে। অর্থাৎ অনার্য সম্প্রদায়ও কিন্তু পরবর্তীতে এরকম ভেবেছিল যে এ তো আমাদের কালচারের সঙ্গেই তো মিলছে, তো এ তো অন্য দেশের নয়, তো অন্য জায়গার তো নয়, অন্য রাজ্যের তো নয়। এই ভাবনাটা এখন বাঙালিদের মধ্যে কিন্তু ক্রিয়াশীল। বুঝতেই পারছো যে এই অনুবাদ যে প্রয়োজনীয়তা, এটা মধ্যযুগে হয়েছিল, এখনও কিন্তু ক্রিয়াশীল পুরোপুরিভাবে এটা, আর পরবর্তীতে আরও তো বেড়ে যাবে এটা। এখনকার যুগে ছড়াতে
মানে তার দেশে ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না। আজকে কোনো একটা তৈরি হলো, এটা হয়তো ১ ঘন্টার মধ্যে পুরো বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সেটা আগে সুযোগ ছিল না, এখন সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু তখনকার দিনে পুঁথিপত্র বইপত্রই মানুষ পড়তো। যাই হোক, তোমাদের দেখো, এই পটভূমিটা নাও আসতে পারে যেহেতু চলে এসেছে অনুবাদ সাহিত্যের, কিন্তু মঙ্গল কাব্যের প্রেক্ষাপটটা আসতে পারে, ওটা কিন্তু করে রাখবে। আমি কি নোট দিয়েছিলাম এটার, মঙ্গল কাব্যের প্রেক্ষাপটে? দেখো, পেপার ওয়ানের প্রচুর কোয়েশ্চেন, যদি সব কোয়েশ্চেন ওভাবে খুঁটিনাটি করে নোট দিই না, কমসে কম তোমাদের ৮০-৯০টা প্রশ্ন উত্তর পড়তে হবে। তো এত প্রশ্ন, মুছে দেখা হয়নি। হুম, এত প্রশ্ন উত্তর পড়ার চেয়ে না কিছু কিছু শুনে নাও, ঠিক আছে? মানে এত নোটস তুমি মানে কোনটা ছেড়ে কোনটা পড়বে? পেপার ওয়ানের কথা বলছি, অন্য পেপারের নয়। পেপার ওয়ানে প্রচুর প্রচুর টপিক রয়েছে, কোনটা দেবে? বৈষ্ণব পদাবলী, হয়তো বিদ্যাপতি, বিদ্যাপতি শব্দটা থেকেই না ৮-১০টা কোয়েশ্চেন হয়ে যাবে। বিদ্যাপতির সঙ্গে জয়দেবকে লিঙ্ক করে, কবি জয়দেবকে লিঙ্ক করে প্রশ্ন আসতে পারে। বিদ্যাপতি আহ, বাঙালি নন, তবু কেন মানে বাংলা সাহিত্যকে স্থান দেওয়া হয়েছে? বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। বিদ্যাপতির সঙ্গে চণ্ডীদাসের পদাবলীর তুলনামূলক আলোচনা। তাহলে দেখ, একটা টপিক নিয়ে প্রচুর প্রশ্ন হতে পারে। কীভাবে যদি নোট করতে যাও না, তাহলে আমার মনে হচ্ছে অনেক নোট পড়তে হবে। আমি ক্লাসে তোমাদের সবগুলো ছোট ছোট করে যেগুলো দেওয়া সম্ভব নয় নোট, সেগুলো আলোচনা করে দেবো, একটু শুনে নেবে জাস্ট। হতে পারে সেটা 7 নম্বরে এলো, একটু বানিয়ে লিখে নেবে ওগুলো, ঠিক আছে? বিদ্যাপতির ক্ষেত্রে কি কি প্রশ্ন দিয়েছি বলো তো? বিদ্যাপতির ক্ষেত্রে কি কি প্রশ্ন দিয়েছি? গত বছর বিদ্যাপতি 7-এ এসেছে, ঠিক আছে? মানে তাও আবার সোজা প্রশ্ন নয়, বিদ্যাপতির রচিত বৈষ্ণব পদগুলি কোন রসশাস্ত্র অনুযায়ী পাঠ করা উচিত, এরকম প্রশ্ন আসছে। যাই হোক, বিদ্যাপতির খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু চণ্ডীদাসের সঙ্গে তুলনামূলক আলোচনা আসতে পারে। বিদ্যাপতির পদাবলী, চণ্ডীদাসের পদাবলী আলোচনা করুন তুলনামূলক, কিংবা বিদ্যাপতির সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি, দুটো অ্যান্সার একই হবে, ঠিক আছে? তুলনামূলক আলোচনা বা বিদ্যাপতির সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি, সম্ভবত এই লাইনটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তো এই দুটোর অ্যান্সার কিন্তু একই হবে। আমি কি দিয়েছি কোনো নোট? বিদ্যাপতির হ্যাঁ সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। হ্যাঁ দিয়েছেন। আচ্ছা, যদি এটা দিয়েছি, এটা একটু দেখে যাবে, আসতেই পারে। স্যার হ্যাঁ। আমার কাছে নেই, একটু পাঠিয়ে দেবেন? আচ্ছা, তুমি যেগুলো শুনছো সেগুলো নোট করে রাখো, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। হ্যাঁ, এবারে হচ্ছে দেখো, বিদ্যাপতি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বিদ্যাপতিকে লিঙ্ক করে যদি দিতে পারে, লিঙ্ক করে মানে চণ্ডীদাসের সঙ্গে তুলনামূলক আলোচনা, জয়দেবের সঙ্গে আলোচনা করা, ঠিক আছে? বা বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে যদি আসে। কারণ সোজাসুজি আসবে না বিদ্যাপতির কৃতিত্ব, ওটা চলেই এসেছে ধরে নাও। আসতে পারে কোনটা, তোমাদের চণ্ডীদাস আসতে পারে। বিদ্যাপতির ক্ষেত্রে একটা টিকা আসে, বিদ্যাপতি সমস্যা। বিদ্যাপতি সমস্যা, চণ্ডীদাস সমস্যা যেরকম আছে না, সেরকম বিদ্যাপতির সমস্যাও আছে। আমি কি এটার কোয়েশ্চেন সেটে দিয়েছি কোয়েশ্চেন, বিদ্যাপতি সমস্যা? দিইনি না? না স্যার, এটা দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে। চণ্ডীদাসটা তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চণ্ডীদাস কেননা গত বছর বিদ্যাপতি ছাড়া তো আর কোনো বৈষ্ণব সাহিত্যের কোনো লেখকের কৃতিত্ব আসেনি। বাকি 3জন আছেন, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস। আমি এর মধ্যে বলেছি দুজনকে ভালো করে করতে, চণ্ডীদাসকে আর গোবিন্দদাসকে, দুটোরই নোট কিন্তু দেওয়া আছে। এবারে চণ্ডীদাসে দেখো, সোজাসুজি তো আসবে না যে চণ্ডীদাসের বৈষ্ণব পদা বলতে চণ্ডীদাসের কৃতিত্ব লিখুন। হ্যাঁ, তুমি চণ্ডীদাসের যে অ্যান্সারটা পড়েছো, ওটা অ্যাপ্লাই করতে পারবে যে কোনো প্রশ্ন এলে। কিভাবে? ধরো এলো প্রশ্ন, ওই যে বললাম চণ্ডীদাস দুঃখের কবি, গ্রাম বাংলার কবি, আলোচনা করুন, এভাবে আসতে পারে। চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাসের জন্মস্থান কোথায়, কোন জায়গাটাকে ধরা হয়? বৈষ্ণব পদ, হ্যাঁ, নানুরে, বীরভূম জেলার নানুর, মনে রাখবে। হ্যাঁ, চণ্ডীদাসের মানে সাধন সঙ্গী ছিলেন রামী, রামী রজকিনী, মনে রাখবে। তো নানুর মানে একটা গ্রাম, বুঝতেই পারছো, বোলপুরের
কাছাকাছি। বোলপুর আশা করি জানো। আর শ্রীকৃষ্ণ কীর্তনের চণ্ডীদাস মানে বড়ু চণ্ডীদাস, তার জন্মস্থান ধরা হয় বাঁকুড়া জেলায় ছাতনাতে। কারণ শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটাও কিন্তু বাঁকুড়া জেলাতেই পাওয়া গেছে। যাই হোক, তো চণ্ডীদাসের কৃতিত্ব কিভাবে আসতে পারে, পূর্বরাগ পর্যায়ে কৃতিত্ব আসতে পারে। এটা দেখো, চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী পড়ছো না, বৈষ্ণব পদাবলী থার্ড পেপারও আছে, ওখানেও চণ্ডীদাস আছে। ওখানে পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাস আসতে পারে, কিংবা আক্ষেপানুরাগ পর্যায়ে চণ্ডীদাস। আক্ষেপানুরাগ পর্যায়ে চণ্ডীদাস এটা থার্ড পেপারের জন্য ইম্পর্টেন্ট। আর ফার্স্ট পেপারের জন্য তোমরা পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাস করবে, মানে দুটো প্রশ্ন করলে কি হবে, চণ্ডীদাসের পূর্বরাগ আর আক্ষেপানুরাগ কমন পাবেই। ফার্স্ট পেপার কিংবা থার্ড পেপার যে কোনো একটাতে কমন পাবেই, তো একসাথেই করে নাও, দুটো পেপারের জন্য কমন থাকতে। দেখো বৈষ্ণব পদাবলী আর চর্যাপদ, এই দুটো তো কমন, দুটোতেই আছে, থার্ড পেপারও আছে আর ফার্স্ট পেপারও আছে। থার্ড পেপার এক্সামটা এখন দেরি আছে, ফার্স্ট পেপারটার কথা বলছি। তো পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাসের কৃতিত্ব, পূর্বরাগের একটা পদ বলো তো চণ্ডীদাসের, মনে আছে? হুম, তোমাদের একটা ছক দিয়েছি বৈষ্ণব পদাবলীর, ওখানে দেখে নেবে চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ে কোন কোন পদ আছে। পূর্বরাগ কাকে বলে এটাও দেখবে নোটে আছে, ফার্স্ট পেপারে না থাকলেও থার্ড পেপারে নোটে পাবে পূর্বরাগ কাকে বলে। আর পূর্বরাগ পর্যায়ের দুটো বা তিনটে পদ মনে রাখবে, এই যে সইকে বা শোনা এলো শ্যামনাম, কানের ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। প্রথম এই যে চরণগুলো, শেষের চরণগুলো আর মাঝের চরণ, দুটো দুটো করে মনে রাখবে। যে কোনো পদের, চর্যাপদের পদের ক্ষেত্রেও সেম, প্রথম দুটো শেষের দুটো, মানে শেষের দুটো মানে ভনিতা। চণ্ডীদাস কয় নবপরিচয় কালিয়া বধূষণ, এরকম একটা কিছু লাইন আছে দেখবে। সবার ভনিতাগুলো অন্তত মনে রাখবে, মানে ভূমিকার দুটো লাইন, শেষের দুটো লাইন আর মাঝের দুটো লাইন, এরকম করে যদি করতে পারো তাহলে তোমার সেগুলো অ্যাপ্লাই করতে পারবে নোটের ক্ষেত্রে। তো চণ্ডীদাসের কী কী পদ আছে সেগুলো ছক করা আছে, বৈষ্ণব পদাবলীর যে ছকটা দিয়েছি তাতে দেখবে অনেকগুলো করে আমি এক্সট্রা পদ দিয়েছি, চণ্ডীদাসের, বিদ্যাপতির, জ্ঞানদাসের আর গোবিন্দ দাসের। ওখান থেকে যে দুটো তোমার ভালো লাগবে বা যে তিনটে ভালো লাগবে সেগুলো নিয়ে নেবে। তারপর চণ্ডীদাসের কৃতিত্ব তো রয়েছে, আমার নোটটা দেখে নেবে। চণ্ডীদাস সমস্যা আসতে পারে, চণ্ডীদাস সমস্যা মনে হয় নোট দিয়েছি না? হ্যাঁ, তো চণ্ডীদাস সমস্যা দেখবে কখন থেকে হয়েছিল না, ওই শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটা প্রকাশের পর থেকে। এবারে ওটা কে কোন চণ্ডীদাস, হ্যাঁ বিদ্যাপতি নামে আরও অনেকজন কবি আছেন, তো সেটা নিয়েই সমস্যাটা। ওটা দেখো, ওটা অড প্রশ্ন, মানে আসে না খুব একটা, কিন্তু জানোই তো আমরা যেমন ইয়ে করেছিলাম, মনে পড়ছে স্কুল লাইফে একটা পড়েছিলাম, শীত ঘুম, জানো শীত ঘুম প্রশ্ন আসতো ভূগোলে, ভূগোলে মনে হয় শীত ঘুম, ব্যাঙের শীত ঘুম বা এরকম কিছু আসতো একটা। হ্যাঁ, তো শীত ঘুম পড়ে গেছি, আর পরীক্ষায় এসেছে গ্রীষ্ম ঘুম, জীবনে শুনিনি। আমি ভাবছি গ্রীষ্ম ঘুম তো কোনো দিন শুনিনি, শীত ঘুম শুনেছি, এসে গেছে গ্রীষ্ম ঘুম। সেরকম ব্যাপারটা এখানে, চণ্ডীদার সমস্যা সবাই পড়ে গেছে, বিদ্যাপতি সমস্যাও যে আছে সেটা কেউ খেয়াল করেনি। বিদ্যাপতি সমস্যা আছে, তো আমি তোমাদের টিকা জাতীয় প্রশ্ন করে দেবো এটা, সালের কোশ্চেনে এসেছে দেখলাম, তার জন্য মনে পড়লো হঠাৎ করে। সেরকম চর্যাপদের পুঁথি পরিচয় নামকরণ এটা সবাই করে যায়, এসে যায় শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পরিচয়, ওটাও কিন্তু আছে দেখবে, নামকরণ পুঁথি পরিচয়। যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, এটা তো নাম নয়, কি নাম ছিল? শ্রীকৃষ্ণ সন্দর্ভ, একটা চিরকুট পাওয়া গেছিলো সেই পুঁথিটার ভেতরে, ওটাতে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটা প্রকাশকালে নাম দিয়ে দেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন, মানে মনে হয়েছিল যেন শ্রীকৃষ্ণ কীর্তন। শেষের যে খণ্ডটা সেটারও নাম পাওয়া যায়নি, ওটার নাম দেওয়া আছে অথ রাধা বিরহ। পুঁথিটার নাম দেখো খণ্ড খণ্ড দেওয়া আছে, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, বানখণ্ড, হারখণ্ড, সব খণ্ড আছে, কিন্তু শেষেরটার নাম খণ্ড কিন্তু নয়, শেষেরটার নাম হচ্ছে রাধা বিরহ। তো ওটাও কিন্তু নাম ছিল না, নামটা প্রকাশকালে দেওয়া হয়েছে। প্রশ্ন আসতে পারে যেমন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে রাধা বিরহ প্রক্ষিপ্ত কিনা,
এটা মনে হয় নোট দিয়েছি না, রাধাবিরহ প্রক্ষিপ্ত কিনা। হ্যাঁ স্যার এটা দেওয়া আছে। নন্দিতা শুনছো এগুলো? হ্যাঁ স্যার। নোট করে রাখবে যেগুলো সেগুলো মনে হচ্ছে নেই, পাঠাবে আমাকে। মনে হচ্ছে এগুলো পরে দিয়েছি আমি নোটগুলো। ঠিক আছে তো তাহলে দেখো বৈষ্ণব পদাবলিতে কি বললাম না, চণ্ডীদাস ভালো করে করে যাবে। গোবিন্দ দাস, গোবিন্দ দাস নামটা যখনই আসে না তার সঙ্গেও আরও বেশ কিছু প্রশ্ন জড়িয়ে থাকে, যেমন হচ্ছে গৌরচন্দ্রিকা কাকে বলে, গৌরাঙ্গ বিষয়ক পদ কাকে বলে, এগুলো একটা করে হয়তো আলোচনা। তো এরকম প্রশ্ন আসে দেখবে। গৌরচন্দ্রিকার গৌরাঙ্গ বিষয়ক পদ এটা নিয়ে নোট দিয়েছি। হ্যাঁ প্রথম স্যার এটা। পেপার স্যার কি ওয়ানের বললেন আরেকবার একটু বলবেন? গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা কাকে বলে। তো এটা দেখো বলেছি মনে হয় তোমাদের আলোচনাও হয়ে গেছে, গৌরচন্দ্রিকা বলতে কি বোঝায় আর গৌরাঙ্গ বিষয়ক পদ। আচ্ছা একটা গৌরচন্দ্রিকা বলো তো কারো, দুটো লাইন, দেখবে ছকেও দেওয়া আছে। সে রাধামোহন ঠাকুরের আজও হাম কি দেখলো নবদ্বীপ হুম, তো গৌরচন্দ্রিকা কাকে বলে? বলে। হ্যাঁ বলুন স্যার। বললাম গৌরচন্দ্রিকা কাকে বলে। মানে রাধা কৃষ্ণের লীলা যখন বর্ণনা হয়, তার সেই লীলারস বর্ণনার আগে ভূমিকা রূপে গৌরচন্দ্রিকা গাওয়া হয়। তো সেই গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে বোঝা যায় যে কোন রাধাকৃষ্ণের কোন লীলাটা সে গাওয়া হয়। হুম, গৌরচন্দ্রিকা অর্থাৎ ভূমিকা। যে কোনো পালা কীর্তনের পূর্বে প্রায় 10 মিনিট মতো সময় নিয়ে গৌরচন্দ্রিকা গান করা হয়। গৌরচন্দ্রিকা অর্থাৎ যেখানে গৌরাঙ্গদেবের কথার সাথে সাথে রাধা কৃষ্ণের প্রেমলীলার কথাও কিন্তু বর্ণিত হবে, অর্থাৎ এখানে তিনজনই স্থান পাবেন, রাধা কৃষ্ণ এবং গৌরাঙ্গদেব। নিতাই গৌর হরি হরি বল, এই যে কথাটা আছে না, এখানে দেখো সবার কথাই আছে, নিতাই গৌর আছে, আবার কৃষ্ণেরও কথা বলা হচ্ছে, অর্থাৎ গৌরচন্দ্রিকাতে এরকমই থাকবে, সবাই থাকবে, রাধা কৃষ্ণও থাকবে, তার সঙ্গে গৌরাঙ্গদেবের কথাও থাকবে। যেমন হচ্ছে আজুহাম কি পেখুলু নবদ্বীপ চন, এই যে পদটা এটা রাধামোহন ঠাকুরের, ওখানে কি হচ্ছে না গৌরাঙ্গদেব কখনো কখনো কাঁদছেন, কখনো কখনো হাসছেন, কখনো হঠাৎ ছুটে বেরোচ্ছেন বাড়ি থেকে বাইরে, আবার কখনো ফুলের বনে খেলে বেড়াচ্ছেন আপন মনে, অর্থাৎ তার মনের মধ্যে। স্বাভাবিক ভাবিত হয়েছে। হ্যাঁ, রাধা কৃষ্ণ এইগুলো মনের মধ্যে উদয় হচ্ছে তার ভাবগুলো, আবার বাইরে থেকে তিনি একজন মানুষ, একজন গৌরাঙ্গদেব, তাহলে গৌরাঙ্গদেবকেও পাচ্ছি এখানে, রাধাকৃষ্ণকেও আমরা পাচ্ছি, অর্থাৎ এটা গৌরচন্দ্রিকা। কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ ওটা আলাদা জিনিস, ওটাতে কি থাকে, ওটাতে শুধু গৌরাঙ্গ দেবেরই কথা থাকবে, ওখানে রাধাকৃষ্ণ অনুপস্থিত। যেমন নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, এই যে পদটা আছে, এটাও গোবিন্দ দাসের লেখা, এটা গোবিন্দ দাসের লেখা। গোবিন্দ দাস মূলত এই পদ এই মানে অভিসার পর্যায়ে আর এই যে গৌরাঙ্গ বিষয়ক যে পদ, এই দুটো পর্যায়ে কিন্তু কৃতিত্ব দেখেছে। আরেকটা পদ আছে পতিত হেরিয়া কাঁধে স্থির নাহি বাঁধে, এই যে পদটা, এটা ক্লাস 9-এ মনে হয় পড়েছো, যারা ওল্ড সিলেবাসে পড়েছো, ক্লাস 9-এ ছিল, পতিত হেরিয়া কাঁধে স্থির নাহি বাঁধে। বঞ্চিত গোবিন্দ দাস দেখবে শেষে আছে। আর নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, এটা শেষ লাইনে আছে গোবিন্দ দাস রহ দূর, মানে তিনি চাক্ষুষ দেখতে পাননি, তার সুযোগ হয়নি গৌরাঙ্গদেবকে দেখার, তার জন্য শেষে এরকম তার আক্ষেপ রয়েছে, অর্থাৎ চৈতন্যদেবের মৃত্যুর পরে তিনি আবির্ভূত হয়েছেন গোবিন্দ দাস। তো তার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা। গৌরাঙ্গ বিষয়ক পদ মানে গৌরাঙ্গদেবের কথা থাকবে সেখানে, রাধাকৃষ্ণ অনুপস্থিত। আর গৌরচন্দ্রিকাতে গৌরাঙ্গদেবও থাকবেন, রাধাকৃষ্ণও থাকবেন। এছাড়া এটা আসলে কত নম্বরে আসতে পারে? এগুলো এলে 7-এ আসবে, বড়তে আসবে না। গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের কৃতিত্ব, এটা থার্ড পেপারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, থার্ড পেপারের জন্য প্লাস ফার্স্ট পেপারের জন্য, মানে তোমাদেরকে দুটোতেই তোমরা কমন পাওয়ার চান্স রয়েছে এটাতে। গোবিন্দ দাসের অভিসার পর্যায়ে কৃতিত্ব কিংবা বৈষ্ণব পদাবলিতে গোবিন্দ দাসের কৃতিত্ব। বৈষ্ণব পদাবলিতে গোবিন্দ দাসের কৃতিত্ব মানে সব পর্যায়ে লিখতে পারো, আর অভিসার পর্যায়ে বললে অভিসার পর্যায়ের পদ একটা তো আছে নোটে, দেখবে কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি, এর পদটা আছে না। আর
এছাড়া অভিষেক পর্যায়ের কোনো পদ আছে তোমাদের মনে গোবিন্দ দাসের? একে কুলো কামিনী তাহে কুহু যামিনী মোর গহন যখন হুম বর্ষা হুম। তারপরে মন্দির বাহির কঠিন কপাট। হ্যাঁ, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, এই পদটা বেশ দারুণ। আচ্ছা, ওই পদটা কার লেখা বলো তো? সেই আঙ্গিনার মাঝে বধুয়া বিজেছে দেখিয়া পরাণ ফাটে, চণ্ডীদাস তাই না? হ্যাঁ স্যার, চণ্ডীদাস ওটা। ফার্স্ট লাইনটা কি আছে? এঘোর রজনী মেঘের ঘটা না, কেমনে আইলো বাটে। ওটা কৃষ্ণের অভিশাপ। হুম হুম। গোবিন্দ দাস মূলত রাধিকার অভিসার নিয়ে পদগুলো লিখেছেন। তাহলে মন্দির বাহিরে কঠিন কপাট, এটা নয়, দাঁড়াও, যেটা বললে গোবিন্দ দাসের কোন পদটা বললে? রাধার অভিসারের। সে একে কুলো কামিনী তাহে কুহু যামিনী। হ্যাঁ, এটা একটা কণ্টক গাড়ি, এটা একটা, আরেকটা কি বললে তুমি? হ্যাঁ। চলইতে হুম হুম পঙ্কিল বাট। হুম। মানে তারপরে এগুলো থার্ড পেপারে যে পদগুলো রয়েছে দেখলাম যে কুলবতী কঠিন কপাট উদ্ঘাটিলু তাহে কি কণ্ডক বাধা। ওটা থার্ড পেপারে যে একটা পদের হুম, মধ্যে রয়েছে। দুটো তিনটে করে লাইন মনে রাখবে আর বিষয়টা শুধু মনে রাখবে, তাহলেই লিখতে পারবে। দেখবে বিষয়বস্তু একই রকম, সেই বর্ষা, সেই রাত্রি, ঘোর রজনী, সেই রাধিকা কোনোটাতে হয়তো পূর্ব প্রস্তুতি নিচ্ছে ওই অভিসারে যাওয়ার জন্য, কোনোটাতে বেরিয়ে পড়েছে, আবার বেরিয়ে পড়ে যে দুর্গম রাস্তা সেখানে যাচ্ছে, এরকমই বর্ণনাগুলো রয়েছে। অর্থাৎ অভিসারের পূর্ব প্রস্তুতি, অভিসারের নামা বা অভিসারে যাওয়া। কৃষ্ণের ক্ষেত্রেও সেম, কৃষ্ণের ক্ষেত্রে তো ওই আগে একটা বললাম চণ্ডীদাসের তো রয়েছে। তো গোবিন্দ দাসের ক্ষেত্রে অভিসার পর্যায়টা একটু ভালো করে করে যাবে। আর জ্ঞানদাসের আক্ষেপানুরাগ পর্যায়ে কৃতিত্বটাই বেশি আসে। আক্ষেপানুরাগ পর্যায়ের পদ কি হবে জ্ঞানদাসের? সুখেরও লাগিয়া এবার বাহুনি হুম। অন্তর করিয়া যায়। যদি কোনো পদ দিয়ে আলোচনা করতে বলে তাহলে আইডেন্টিফাই করার জন্য কি বলেছিলাম? বিদ্যাপতি আর গোবিন্দ দাস ব্রজবুলি ভাষায় লিখেছেন। বিদ্যাপতি আর গোবিন্দ দাস ব্রজবুলি ভাষায় পদ লিখেছেন। আর চণ্ডীদাস আর জ্ঞানদাস বাংলা ভাষায় পদ লিখেছেন। পদটা যদি বাংলা ভাষায় হয় তাহলে জানবে চণ্ডীদাস কিংবা জ্ঞানদাসের। আর যদি ভাষাটা বাংলা না হয়, যেমন ওই কি বলে, এসো কি হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর, তো বাংলা নয়। এসো কি হামারি, তো বাংলা নয়। কিন্তু আমি যদি বলি বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, এটা তো বাংলা পদ। বুঝতেই পারছো যে এটা হয় চণ্ডীদাস নইলে জ্ঞানদাসের হবে। আগের পদটা হয় বিদ্যাপতি নইলে গোবিন্দ দাসের হবে। অর্থাৎ বিদ্যাপতিকে অনুসরণ করেছেন গোবিন্দ দাস, দ্বিতীয় বিদ্যাপতি হচ্ছেন গোবিন্দ দাস। আর দ্বিতীয় চণ্ডীদাস যদি বলি তাহলে সেটা হবে জ্ঞানদাস। বা চণ্ডীদাসের ভাব শিষ্যকে জ্ঞানদাস, বিদ্যাপতির ভাব শিষ্যকে গোবিন্দ দাস। তাহলে বিদ্যাপতির লাইনে কাকে রাখবে? তার অনুসরণকারী হচ্ছেন গোবিন্দ দাস, আর চণ্ডীদাসের অনুসরণকারী হচ্ছেন জ্ঞানদাস। অর্থাৎ তারা পূর্বে, চৈতন্য পূর্ববর্তী দুজন কবি কে কে? বিদ্যাপতি আর চণ্ডীদাস। আর চৈতন্য পরবর্তী জ্ঞানদাস আর গোবিন্দ দাস। তো চৈতন্য পূর্ববর্তী বিদ্যাপতিকে অনুসরণ করছেন চৈতন্য পরবর্তী গোবিন্দ দাস, আর চৈতন্য পূর্ববর্তী চণ্ডীদাসকে অনুসরণ করছেন চৈতন্য পরবর্তী জ্ঞানদাস। এভাবে সাজিয়ে নেবে, তাহলে পড়তেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। দুজন পূর্ববর্তী ছিলেন, পরবর্তীতে তাদের দুজনকে অনুসরণ করছেন দুজন, বিদ্যাপতিকে গোবিন্দ দাস, চণ্ডীদাসকে জ্ঞানদাস। এই লিঙ্ক করেও প্রশ্ন দিতে পারে যে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাব শিষ্য কেন বলা হয়? তোমরা পড়েছো বৈষ্ণব পদাবলী, চণ্ডীদাসের কৃতিত্ব পড়েছো আর জ্ঞানদাসের কৃতিত্ব পড়েছো, প্রশ্ন চলে এলো ভাব শিষ্য কেন বলা হয়, বানিয়ে লিখতে পারবে না এটা? চণ্ডীদাসকে তিনি কেন অনুসরণ করেছেন? বাংলা ভাষায় তিনি পদ লিখছেন, আর বাঙালি বলতে চণ্ডীদাসকে তিনি অনুসরণ করবেন। বিদ্যাপতি তো চণ্ডীদাসের ভাষা বিদ্যাপতির ভাষা তো একই নয়। আর চণ্ডীদাসের বাড়ি হচ্ছে কোথায়? চণ্ডীদাসের বাড়ি কোথায়? নানুরে। আর জ্ঞানদাসের বাড়ি কোথায়? কান্দ্রাতে। বেশি ডিস্টেন্স নয়, একদম কাছাকাছি, নানুর থেকে কান্দ্রা। আমার মনে হয় 10 কিলোমিটারের মধ্যেই হবে, যতদূর আমি জানি।
নানুরটা পড়েছে তোমার বীরভূমে, আর জ্ঞানদাস কান্দ্রা জায়গাটার নামই হচ্ছে জ্ঞানদাস কান্দ্রা। তো ওই কান্দ্রাটা হচ্ছে একদম বর্ডারে, মানে ওই বীরভূমের বর্ডারে, ওখান থেকে সামনে এপার আর ওপারে। ঠিক আছে, তো তাহলে তিনি তাকে অনুসরণ করবেন না ওই মিথিলার কবি, মানে বিহারের কবি হচ্ছেন বিদ্যাপতি, বিহার রাজ্যের। তো বুঝতেই পারছো, আর তো এটা তো মানে এখনকার যুগ নয় যে সোশ্যাল মিডিয়ার কারণে জেনে গেল ওখানে একজন কবি আছেন। তখনকার পুঁথিপত্র কেউ যদি পড়তে যেত সেই মিথিলাতে, তাহলে হয়তো তার খবর পেতেন। তো তার জন্য তিনি তার সামনাসামনি একজন কবি বৈষ্ণব পদাবলী, তাকেই তিনি অনুসরণ করেছেন, বাংলা ভাষার কবি। আর গোবিন্দ দাস অনুসরণ করছেন বিদ্যাপতিকে। বিদ্যাপতির প্রভাব আমাদের বাংলাতে কেন, তারও তো কারণ আছে না, বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ নোট তো দিয়েছি হয়তো। বিদ্যাপতি বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি? বাংলা প্রভাবিত হয়েছিল বিদ্যাপতির দ্বারা। কিভাবে হয়েছিল? বাংলা থেকে অনেক মানুষ পড়াশোনা করতে যেত সেই সময় মিথিলাতে, মানে বিহারে। আর সেখান থেকে সেখানকার পুঁথিপত্র, সেখানকার বইপত্র, বিদ্যাপতির পদ, এগুলো দ্বারা প্রভাবিত হয়েছিল। আর সেই পদগুলো পরবর্তীতে উড়িষ্যা, আসাম, বাংলা, এই তিনটে, মানে পশ্চিমবঙ্গ, তিনটে রাজ্যে ছড়িয়ে পড়েছিল। তখন অবিভক্ত বাংলা ছিল, পশ্চিমবঙ্গ বাংলাদেশ একসঙ্গে ছিল। তো তিনটে রাজ্যে ছড়িয়ে পড়েছিল। ফলে মিথিলার ভাষা, মৈথিলি ভাষা, বিদ্যাপতি যে পদগুলো লিখেছেন সেগুলো মৈথিলি ভাষায়। তাকে মৈথিল কোকিল বলা হয়। তার জন্য প্রশ্ন আসতেই পারে যে কাকে মৈথিল কোকিল বলা হয়? বিদ্যাপতিকে বলা হয়। তিনি মৈথিলি ভাষায় পদগুলো লিখতেন, মিথিলার অধিবাসী ছিলেন, বিহারের দ্বারভাঙ্গা জেলার। তো সেই মিথিলার কবি বিদ্যাপতি, তার ভাষা মৈথিলি। তো সেই ভাষাটা বাংলা, বিহার, উড়িষ্যা, বিভিন্ন জায়গায় যখন মানুষ উচ্চারণ করছে তখন মানে একটা বিভেদ দেখা দিচ্ছে। মানে ভাষার, বুঝতেই পারছো, সবাই নিজের মতো করে উচ্চারণ করছে। এভাবে একটা মিশ্র ভাষা তৈরি হয়েছিল, যেটা হচ্ছে ব্রজবুলি। অর্থাৎ ব্রজবুলি ভাষায় পদ লিখছেন না বিদ্যাপতি লিখছেন মিথিলার ভাষায়, মৈথিলি ভাষায়। আর সেটা পরবর্তীতে ব্রজবুলিতে রূপান্তরিত হচ্ছে। ব্রজবুলি মানে, ব্রজবুলি প্রশ্নও আসতে পারে টিকা জাতীয়। ব্রজের ভাষা অর্থাৎ ব্রজধামের ভাষা বৃন্দাবন, সেই ব্রজের ভাষা ব্রজবুলি, মানে ব্রজের বুলি। ঠিক আছে, তো সেই ব্রজবুলি ভাষা কোথায় না, বাংলা, উড়িষ্যা, আসাম, এই তিনটে রাজ্য রয়েছে, তিনটে রাজ্যের মিশ্রণ হয়ে গেছিলো মিথিলার ভাষাটা। নিজের মুখে মুখে সবাই উচ্চারণ করতে করতে একটা মিশ্র ভাষা তৈরি হয়েছিল। সেই মিশ্র ভাষাই হচ্ছে ব্রজবুলি। অর্থাৎ বিদ্যাপতির পদগুলোকে ব্রজবুলি ভাষায় কেন বলা হয়? কারণ সেগুলো হচ্ছে ব্রজের ভাষা এবং সেই ভাষাটাই মানুষ উচ্চারণ করে। আসল যেটা সেটা উচ্চারণ করে না, মিথিলার যে ভাষা সেটা উচ্চারণ করে না। তো এইভাবে বিদ্যাপতি দিয়েও প্রশ্ন আসতে পারে। তো বৈষ্ণব পদাবলীটা ভালো করে করে যাবে। বড় প্রশ্ন আসেনি বৈষ্ণব পদাবলী, 7 নম্বরে এসেছে। মানে এবছর 18 আর 12তে বৈষ্ণব পদাবলী আসতে পারে, বেশি চান্স রয়েছে। 7-এ যেহেতু গত বছর এসেছে। দেখো, চর্যাপদের কি প্রশ্ন এসেছে? সাধন তত্ত্ব। কত নম্বরে এসেছে? 12 নম্বরে। তাহলে 18 আর 7-এর জন্য চর্যাপদ গুরুত্বপূর্ণ। 7-এ কি আসতে পারে চর্যাপদের? 7-এ কি আসবে? সন্ধ্যা ভাষা, এটা 7-এ এসে থাকে। নামকরণ বিতর্ক পুঁথিটার, চর্যার কবিদের বিবরণ বা ঐতিহাসিক গুরুত্ব চর্যাপদের, এগুলো 7-এ আসে। 18-র জন্য চর্যাপদে কী করে যাবে? একসঙ্গে জয়েন্ট প্রশ্ন আসতে পারে, পুঁথি পরিচয়, নামকরণ প্রসঙ্গ, কবিগণের পরিচয়, সমাজচিত্র, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় পটভূমি, এগুলোকে জয়েন্ট করে 18-তে এসে থাকে। ঠিক আছে, সাধন তত্ত্ব যেহেতু চলে এসছে, সাধন তত্ত্ব কিন্তু 18 নম্বরের প্রশ্ন দিয়েছে, 12 নম্বরে গত বছর, ওটা 18 নম্বরেরই প্রশ্ন। তো এবছর কবিগণের কৃতিত্বটা ভালো করে করে যাবে চর্যাপদে। তারপরে ওই পুঁথির পরিচয়, নামকরণ বিতর্ক, পুঁথির প্রকাশ, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব বা সাহিত্যিক মূল্য। সাহিত্য মূল্যটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সাহিত্য মূল্য আর ঐতিহাসিক গুরুত্ব দুটোর মধ্যে একটু ফারাক আছে, নইলে বাকিটা একই আছে। সাহিত্য মূল্য বলতে বাংলা সাহিত্যে কতটা অবদান রেখেছে চর্যাপদ, বাংলা সাহিত্যে কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা চর্যাপদটা পড়ে কী লাভ করছি? প্রথমত কি দু একটা পয়েন্ট বলতে পারবে সাহিত্য মূল্যের? কী কাজে লাগছে চর্যাপদ পড়ে?
এই যা কেউ বলতে পারবে না, নোট তো দিয়েছি সাহিত্য মূল্যের, দেখবে। সেই সময়ের সমাজের ওই সমাজ কেমন ছিল, তারপরে আমরা প্রাচীন যুগের বাংলা সাহিত্য সম্বন্ধে ধারণা পাচ্ছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলছি। আমাদের তো জানা দরকার যে এই বাংলা ভাষাটা কিভাবে এলো, কোথা থেকে এলো, এই ভাষায় প্রথম কি বই লেখা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ যদি বলা হয় তাহলে সেটা চর্যাপদ, বাংলা ভাষার আদি নিদর্শন। তাহলে এখন আমরা এক নম্বরে কোন বইটাকে রাখবো? চর্যাপদকে রাখবো, যে বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, এটাও বলতে পারি না, আগামী বছর এটা চেঞ্জও হয়ে যেতে পারে কথাটা, যদি চর্যাপদের আগে কোনো পুঁথি পাওয়া যায় যেটা চর্যাপদের আগে লেখা হয়েছে। আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, হয়তো দেখবে 8-9 বছর পরে, 10 বছর পরে চর্যাপদটাকে 2 নম্বরে রাখা হবে। এখন 2 নম্বরে কোনটা থাকে? এখন 2 নম্বরে কোনটা আছে বলো তো? শ্রীকৃষ্ণ কীর্তন 2 নম্বরে আছে, তখন ওটা 3 নম্বরে হয়ে যাবে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, মানে আজ থেকে প্রায় 100 বছরের বেশি হলো প্রমাণ হয়েছে। মানে চর্যাপদের প্রকাশকাল কত সাল? 1900 1916 সাল। তাহলে 1916 সালের আগে মানুষ জানতো না চর্যাপদের বিষয়ে, মানে 7 সালের আগে জানতো না। 1907 সালে তো পুঁথিটা প্রথম পাওয়া গেছে, তারপরে তো গবেষণা হয়েছে ওটাকে নিয়ে। 1907 সালের আগে যেসব মানুষ সাহিত্য চর্চা করতেন বা পড়াশোনা করতেন, বা যেসব মানুষ সাহিত্যিক ছিলেন বা সমালোচক ছিলেন, তারা কিন্তু জানতেন না তখন চর্যাপদের বিষয়ে। 1907 সালে সেটা নেপালের রাজদরবার থেকে যখন পাওয়া গেল, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় পেলেন, ওটা নিয়ে গবেষণা হলো, তারপরে সিদ্ধান্তে এলো। আর তার 2 বছর পরে আরেকটা গ্রন্থ মানে হলো, পাওয়া গেল, পুঁথি পাওয়া গেল, শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে 1907 সালের পূর্বে না তো চর্যাপদ সম্পর্কে মানুষ জানতো, না তো শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে জানতো মানুষ। তাহলে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এভাবে ভাগ করতে পারতো না। তাহলে সেই সময়ের কি ছিল মানুষের কাছে? 1906 সালের যদি কথা বলি, 1906 সালে মানুষ বাংলা বই বলতে কোনগুলোকে জানতো বলো তো? প্রথম দিকের, প্রথম সারির। জয়দেব ওদের বিদ্যাগুলো, ওটা তো বাংলা নয়, সংস্কৃত। ও সংস্কৃত, আচ্ছা। মঙ্গল কাব্যগুলো হবে, মঙ্গল কাব্য, চৈতন্য জীবনী কাব্য, মানে ষোড়শ শতাব্দী, সপ্তদশ শতাব্দী হবে না, মানুষ এখান থেকেই ধরবে। কারণ বাংলা সাহিত্যের উদ্ভব যদি ধরা হয়, বাংলা ভাষার উদ্ভব, তাহলে এটা দশম থেকে দ্বাদশ। তাহলে দ্বাদশ পর্যন্ত তো কী হচ্ছে তোমার, এমনি চর্যাপদ হচ্ছে। তারপরে ত্রয়োদশ চতুর্দশে যখন আসছি তখন শ্রীকৃষ্ণ কীর্তন, পঞ্চদশ যখন চলে এলাম তাহলে চৈতন্যদেবের তিরোধান হয়ে গেল, কত 1533, ষোড়শ শতাব্দী। তো তারপরে চৈতন্য জীবনী কাব্য লেখা হচ্ছে, চৈতন্য দেবের মৃত্যুর পরে যদি ধরি। তাহলে 1533 সালের পর থেকে যেগুলো ছিল সেগুলো মানুষের কাছে বাংলা ভাষায় লিখিত গ্রন্থ ছিল, মানে চরিত কাব্যগুলো, চৈতন্য জীবনী কাব্য, রামায়ণ মহাভারতের অনুবাদ, ঠিক আছে, এই জিনিসগুলো মানুষের কাছে 1906 সালে তখন আর কিছু ছিল না বাংলা ভাষায়। তারপরে আধুনিক যুগের যেগুলো ছিল, আধুনিক যুগের বলতে ওই 1800 সালের পরের যেগুলো, মধ্যযুগে কি আছে, এই মঙ্গল কাব্য আছে, চৈতন্য জীবনী কাব্য আছে, অন্নদা মঙ্গল কাব্য আছে, শাক্ত পদাবলী আছে, আর চৈতন্য চৈতন্য বলছি বৈষ্ণব পদাবলী কিছু আছে। তো বুঝতে পারছি বৈষ্ণব পদাবলীটা ছিল মোটামুটি। তাহলে বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, অন্নদামঙ্গল কাব্য, চৈতন্য জীবনী কাব্য, আর হচ্ছে মঙ্গল কাব্য, এইগুলো মানুষের কাছে বাংলা সাহিত্যের ইতিহাস ছিল। তো মানে মধ্যযুগটাই ছিল, প্রাচীন যুগটা তখন ছিল না। তাহলে প্রাচীন যুগটা মানুষ তৈরি করতে পারলো, আবির্ভাব মানে প্রতিষ্ঠা হলো, পেলো কখন থেকে না, 1907 সালের পর থেকে। দেখো এইভাবে পড়ছো না, এইগুলো কিন্তু নোটসে লেখা যাবে, সেরকম প্রশ্ন আসতেই পারে। যেমন গত বছর প্রশ্ন এসেছিলো বাংলা সাহিত্যের সামগ্রিক ইতিহাস কিভাবে পাঠ করা উচিত। এই যে যেটা আলোচনা করছি না, এটাই অ্যান্সার, যেটা আলোচনা করছি সেটাই অ্যান্সার ওই গত বছরের প্রশ্নের।
যাই হোক, কিছু স্টুডেন্ট লিখে এসেছিল গত বছর। আমি ভাবলাম ওরা এমন মানে বেশি নিয়ে বলছিল যে ফেল করে যাবে মনে হচ্ছিল, আর দেখছি সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে। যারা বেশি টেনশন করছিল সবাই ফার্স্ট ক্লাস পেয়ে গেছে, পার্ট টুয়ে যারা এখন পড়ছে। তো পেপার ওয়ানটাতে কিন্তু নাম্বার দেবে, মানে যতই কঠিন প্রশ্ন হোক লিখে এলেই নাম্বার পাবে। চণ্ডীদাস এসেছে, চণ্ডীদাস নিয়ে লিখবে। কি প্রশ্ন এসেছে অত যদি মানে প্রচুর কঠিন লাগে, চণ্ডীদাসের কৃতিত্ব লিখে চলে আসবে, প্রশ্নটা ছাড়বে না, সেটাই বলছি। সন্ধ্যা ভাষা এসেছে, চর্যাপদের 7 নাম্বার, অন্য কোনো প্রশ্ন পাচ্ছ না, এটাই লিখতে হবে। সন্ধ্যা শব্দ কয়েকটা পড়ে নেবে যেসব চর্যাপদে আছে। এবছর তো অ্যাসাইনমেন্টে এসেছিল না সন্ধ্যা শব্দ, দুটো তো জেনেই গেছো। দুটো সন্ধ্যা শব্দ কি কি এসেছিল বলো তো, অ্যাসাইনমেন্টে এসেছিল? ওই দুধনি হবে আর বহুল। এই যা, মানে পরিশ্রমটা আমি, বিদিশা, মহসিনা আর ওই কি মৌসুমি এরাই করেছি নাকি? বাকিরা শুধু দেখে দেখে চেপে দিয়েছে অ্যাসাইনমেন্টে। মুখস্থ কেন আছে, বিদিশার মুখস্থ কেন আছে? ও ও তো রাত দিন খেটেছে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো বার করেছে। বাকিরা কি চোখ বুলিয়ে দেখোনি? ওই দেখে দেখে শুধু চেপে দিয়েছো অ্যাসাইনমেন্টে। এগুলো অনেক সময় লেগেছে খুঁজতে অ্যান্সারগুলো। তোমরা যদি থাকতে গ্রুপটাতে, যে গ্রুপটাতে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো খুঁজছিলাম, তাহলে তোমার নেক্সট ইয়ার না তোমাদের সবাইকে জয়েন করতে হবে, দাঁড়াও, সবাইকে খাটাতে হবে, পরিশ্রম করাতে হবে। আসলে অ্যাসাইনমেন্ট অ্যান্সারটা তোমরা পেয়ে গেছো, তোমরা দেখে দেখে খালি টিক দিয়ে দিয়ে চলে গেছো, প্রশ্নটার উত্তরটাও দেখো নি যে এটা কী প্রশ্ন এসেছে। ওটাও তো দেখা দরকার, কারণ ওটাতে তোমরাই লাভবান হবে ঘাঁটলে। ওরা তো যারা যারা ছিল গ্রুপটাতে, তারা কিন্তু পৃষ্ঠাগুলো পাল্টিয়ে পাল্টিয়ে দেখেছে। তারা তাদেরকে যদি এখন আমি বলি না যে এই প্রশ্নটা কোন চ্যাপ্টার আছে, সঙ্গে সঙ্গে বার করে দেবে। আর যারা অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো শুধু আমার আমার পাঠানো পিডিএফটা দেখে অ্যান্সার দিয়ে দিয়েছো, তাদের কিন্তু সেই লাভটা হলো না। নাম্বারটা পেলে ওদের সমান, সেই লাভটা হলো না ওদের, কিন্তু ওটা একটা লাভ হয়েছে, ওরা বইটা ঘাঁটতে সুযোগ পেয়েছে। যাই হোক, নেক্সট ইয়ার থেকে জোর করে আর অ্যাড করছি না, যাদের যাদের ইচ্ছা হবে বলবে, ওই গ্রুপে অ্যাড করব। অ্যাড করা মানে কি, তোমাদেরকে খুঁজতে হবে অ্যান্সারগুলো। ওটা খুঁজতেও ভালো লাগে। আমাদের সময় যদি এরকম অপশন থাকতো, আমি তো বলতাম স্যারকে যে স্যার আমাকে গ্রুপটাতে জয়েন করবেন। আমি বসে বসে কী করবো, অ্যাসাইনমেন্টের সময় আমি খুঁজবো। খুঁজতে গিয়ে কী হবে, আমি যদি হেল্প করতেই পারি স্যারকে, আমারও একটা ভালো লাগবে যে আমি অ্যান্সারটা খুঁজে পেলাম বইটা ঘেঁটে। যাই হোক, একদম নিষ্ক্রিয় থাকো না, নিষ্ক্রিয় থাকলে দেখো ওটা কাজেও তোমার লাগবে না। তো পেপার ওয়ানে তাহলে কি বললাম, চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন, আর চৈতন্য জীবনী কাব্য, মঙ্গল কাব্য। এইগুলো দেখে রাখলে কি হবে, 18 আর 12 জন্য তোমাকে সিডি বইটা, এত বড় বইটা, ওইটার দিকে তাকাতে হবে না। ঠিক আছে, ওই বইটাকে যদি অ্যাভয়েড করতে চাও, তাহলে এবি বইটাকে মানে এর নির্যাসটা নিয়ে নাও পুরো। কারণ অর্ধেক প্রশ্ন সিডি থেকে আসছে, অর্ধেক প্রশ্ন এবি থেকে আসছে। তো তুমি অর্ধেক প্রশ্ন তো তোমাকে কমন পেতে হবে না। 18 নম্বরে 4টা, দুটো সিডি থেকে, দুটো এবি থেকে আসছে। তো দুটো এবি কমন নিয়ে নাও, সিডির বইয়ের দিকে তাকাতে হবে না। 12 নম্বরের ক্ষেত্রে 6টা প্রশ্ন আসবে, 3টা এবি বই থেকে, 3টা সিডি বই থেকে। তুমি এবির 3টেই যদি করে নাও, তাহলে তোমাকে সিডি বই তাকাতে হচ্ছে না। 7এর ক্ষেত্রেও সেম, 8টা প্রশ্ন আসবে, 4টা এবি থেকে, 4টা সিডি থেকে। তো আমি বলছি না পুরোপুরি একদম অ্যাভয়েড করে দাও, কিছু কিছু প্রশ্ন এবি বই থেকে কঠিনও আসতে পারে। তো সেই জায়গাতে তখন তোমাকে অপশনাল নিতে হবে, তখন সিডি বই থেকে। এবার সিডি বইয়েও কি সবগুলোই কঠিন আসবে, কিছু তো সহজ আসবে। এবারে ব্যাপার হচ্ছে সিডি বইটা অনেক বড়, তার জন্যই বলছি তো ওখান থেকে কমন নেওয়ার থেকে না এবি বই থেকে কমন নাও। এবি বইটা পুরোটা 1 মাসে ঘেঁটে শেষ করা যায়, কিন্তু সিডি বইটা 1 মাস কেন, 1 বছর যদি দেওয়া হয় না, তবুও সে খুঁটিনাটি বলতে পারবে না। প্রচুর প্রচুর টপিক রয়েছে সিডি বইতে। তো আমি তোমাদেরকে বলবো যে 18 নাম্বারটা না এবি বই থেকে কমন নিয়ে নাও। 18, 12 যদি দুটো পারো, 3টে পারলে তো খুবই ভালো। তো তাহলে যখন সময়টা দিচ্ছ, যেমন কমন পাওয়ার আশাটা বেশি থাকে। 3টে প্রশ্ন পড়ো, সেখানে যেন একটা কমন পেয়ে যাও। সিডি বইতে এমন হতে পারে তুমি 10টা প্রশ্ন পড়লে তার মধ্যে একটাও কমন পেলে না, এটা হতে পারে সিডি বইয়ের ক্ষেত্রে। এবি বইয়ে তুমি যদি 10টা প্রশ্ন পড়ো, আমি তো শিওর বলতে পারি ওখানে 2-3টে তো কমন পাবেই, মানে ওটা পাবেই কমন। তো তার জন্য যখন শ্রমটা দিচ্ছ এই কটা দিন, এবি বইটাতে দাও। তাহলে এটাতে চর্যাপদটা পড়ো, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী কাব্য আর মঙ্গল কাব্য। আমি 100% শিওর বলছি এগুলো থেকে অনেক কমন পাবে প্রশ্ন।
ঠিক আছে, অন্নদামঙ্গলটা বলছি না, অন্নদামঙ্গল চলে এসেছে দেখবে। আর একটা তোমাদের বললাম কি যে অনুবাদ সাহিত্যের ধারা, এটা তো চলে এসেছে রামায়ণ মহাভারত ভাগবত পুরাণ। কোনটা করতে বললাম এর বদলে? মঙ্গল কাব্যের লেখা করতে। না না, ওটা তো করতে বলেছি না, ইসলামীয় সাহিত্যের অনুবাদের ধারাটা করতে বললাম। ইসলামিয়াটা হ্যাঁ, বলেছো। কারণ ওটা থেকে কোনো প্রশ্ন আসেনি। তোমরা 7 হোক কিংবা 12 হোক কমন পাবেই, ওই দুটোর মধ্যে পাবে। হ্যাঁ স্যার। বললাম অনুবাদ সাহিত্যের ধারায় এসেছে কি না মহাভারত রামায়ণ ভাগবত পুরাণ, ওর অপোজিটে আছে ইসলামীয় অনুবাদ সাহিত্যের ধারা, মানে আরাকান রাজসভার কবিদের বিবরণ, মানে সৈয়দ আলাউল, দৌলত কাজী আর শাহ মোহাম্মদ সগীর। এগুলো আলাদাভাবে এলে 7-এ আসবে, একসঙ্গে এলে 12-তে আসবে। বুঝতে পারলে? তো এই টপিকগুলো পারলে নোট করে নাও, যেগুলো বললাম আমি: চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন, চৈতন্য জীবনী কাব্য, মঙ্গল কাব্য, আর অনুবাদ সাহিত্যের ধারা ইসলামীয় সাহিত্য, মানে আরাকান রাজসভার কবিগণের কৃতিত্ব। দেখবে এখান থেকেই বেশিরভাগ কমন পাবে। তারপরে ছোট প্রশ্ন যদি বলি 7 নম্বরের ক্ষেত্রে, শাক্ত পদাবলী আসেনি দেখো। টিকার প্রশ্ন বলছি, টিকা আসে দেখবে। গত বছর টিকা এসেছে পদকল্পতরু, মানে বৈষ্ণব পদ সংকলনের একটা গ্রন্থ পদকল্পতরু, এটা এসেছে। এইসব জায়গায় টিকা কী কী আসে না, রামপ্রসাদের গান, তারপরে কমলাকান্তের শাক্ত পদাবলী, বা কমলাকান্তের কী বলে, শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীত, উমা সঙ্গীত তোমাদের পড়িয়েছি না? আচ্ছা, পর্যায়গুলো কি কি বলো তো? উমা সঙ্গীতের, উমা সঙ্গীতের কটি পর্যায়? এগুলো অনেক দিন আগে পড়িয়েছি, একদম প্রথম প্রথম পড়িয়েছিলাম। তখন সবাই চুপচাপ থাকতো, ক্লাসে কেউ কথাই বলতো না, জানি না কেন। এখন তো তবু অনেকে কথা বলে। শাক্ত পদাবলী পড়িয়েছিলাম, মনে আছে? দুজনেরই তো কৃতিত্ব আছে রে, বেশি তো নেই, রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্ট। স্যার আগমনী বিজয়া আর ভক্তের আকুতি পর্যায়। হুম। হ্যাঁ, আগমনী বিজয়া। ভক্তের আকুতি মূলত ওটা শাক্ত পদাবলী ইয়েতে চলে যাচ্ছে, শ্যামা সঙ্গীতেই চলে যাচ্ছে। ভক্তের আকুতিগুলো শ্যামা সঙ্গীতেই থাকে। তো দেখো, আগমনী আর বিজয়া, আগমনী পর্যায়ের একটা পদ বলো তো, যে কোনো লেখকের, কমলাকান্ত হোক বা রামপ্রসাদ হোক। এই পদগুলো কত সুন্দর পদ ছিল, মনে নেই তোমাদের? ছিল মানে আছে। গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। যদি এসে মৃত্যুঞ্জয়, উমা নেবার কথা কয়, এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না। মনে পড়েছে? হ্যাঁ স্যার মনে পড়ছে। আমি কি হেরিলাম নিশি স্বপনে, গিরিরা আজ অচেতনে কত না ঘুমাও হে। এই এখনই শিওরে ছিল। উমা আমার কোথায় গেল হে, এরকম আছে দেখবে একটা লাইন। তারপরে হচ্ছে কাল স্বপনে শঙ্করী মুখ হেরি, কি আনন্দ আমার। এগুলো সেই মাতা মেনকা স্বপ্ন দেখছেন না? এই যে পদটা, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না, যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, মানে শিব যদি এসে উমা নেবার কথা কয়, এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না। মায়ে ঝিয়ে, ঝিয়ে মানে, ঝি মানে কি? মেয়ে। ঝি মানে কন্যা। এটা তো তোমরা সেকেন্ড পেপারে পড়েছো, মানে ওটা হচ্ছে অর্থ পড়েছো না, অর্থের তোমার শব্দার্থ পরিবর্তনের ধারা। অর্থের কি এটা? শব্দার্থ পরিবর্তনের ধারাতে এটা অর্থের কি হবে? অবনতি। অর্থের স্যার অপকর্ষ। অবনতি, অপকর্ষ, হ্যাঁ। অর্থের অপকর্ষ হবে, কারণ ঝি বলতে প্রথমে কন্যাকে বোঝানো হতো, এখন ঝি বলতে চাকরকে বোঝানো হয় বা পরিচারিকাকে বোঝানো হয়, তাহলে এটা অবনতি হয়ে গেছে না? তো সেকেন্ড পেপারে তোমাদের আসতেই পারে যে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি আলোচনা করো, সেখানে 4টি ধারা কি কি বলো তো? শব্দার্থ পরিবর্তনের 4টি ধারা কি কি? সেকেন্ড পেপারেরও ক্লাস হয়ে যাচ্ছে তোমাদের। স্যার দুটো মনে পড়ছে, উৎকর্ষ অপকর্ষ। হ্যাঁ, বাকি দুটো কার মনে পড়ছে বলো?
বিস্তার, অর্থের বিস্তার আর অর্থের সংকোচ। ঠিক আছে, বিস্তার মানে কি, এখন অনেক বেশি অর্থে বোঝায়, আগে একটা অর্থে বোঝাতো, মানে কালি। কালি বলতে আগে কালো রঙের কালিকেই বোঝানো হতো, এখন কালি বলতে সব রঙের কালিকে, সবুজ কালি, লাল কালি, নীল কালি বলি না। তাহলে এটা বিস্তার, বুঝতে পারলে? বিস্তার মানে অনেকটা বোঝাচ্ছে, আগে কম বোঝাতো, এখন অনেকটা বোঝাচ্ছে। আগে তোমার আহ, তেল শব্দের অর্থ কী ছিল জানো? সর্ষের তেল, সর্ষের তেল বলছে, তিলের তেল, তিল থেকে তেল। তাহলে মানুষ কি বুঝতো না, তেল মানেই তিল, তিলটাকে পিষালে তেল হয়। এখন তেল বলতে কি বোঝায়? সব তেল। এখন সোয়াবিন তেল নাকি সূর্যমুখী তেল নাকি সর্ষের তেল নাকি রিফাইন্ড তেল নাকি ব্র্যান্ডসিড তেল, যে কোনো তেলকেই আমরা তেল বলি এখন। তাই এটা অর্থের বিস্তার, বুঝতে পারলে? বিস্তার। কিন্তু একটা হচ্ছে সংকোচ। সংকোচ মানে আগে বেশি বোঝাতো, এখন কম বোঝায়। এটা কি হবে বলো তো? আগে বেশি বোঝাতো, এখন কম বোঝায়। পঙ্কজ হচ্ছে পাপে জন্মালে বলা হতো পঙ্কজ যা কিছু, কিন্তু এখন বর্তমানে হচ্ছে পদ্মকে পঙ্কজ। হ্যাঁ, এটা হবে। আর আর কোনো মনে পড়ছে? এরকম দু তিনটে মনে রাখতে হবে, প্রতিটা উদাহরণে দু তিনটে করে মনে রাখতে হবে। সংকোচ বলতে কমে যাচ্ছে, আগে বেশি সংখ্যায় বোঝাতো কোনো জিনিসকে, এখন দেখো, মৃগ বলতে আগে পশুকুলকে বোঝানো হতো, পশুকুল। মৃগ মানে মৃগয়াতে যাব, অর্থাৎ পশু, মানে শিকারে যাব। কোন পশু সেটা নয়, বাঘ, ভল্লুক, হরিণ যে কোনো হতে পারে, ওটা মৃগয়া। অর্থাৎ আমি পশু, মৃগ শব্দের দ্বারা পশুকে বোঝানো হতো, পশুকুলকে, সমস্ত পশুকে। এখন মৃগ বলতে আমরা কি বুঝি? হরিণকে। হরিণকে শুধু। অর্থাৎ এখন মৃগয়া বলতে শুধু হরিণ শিকার, মৃগ বলতে হরিণ। তাহলে এটা সংকোচ, মানে অর্থের সংকোচ। তাহলে অর্থের বিস্তার, অর্থের সংকোচ, অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ, আরেকটা হচ্ছে অর্থের কি বলে ওটাকে, বিশ্লেষ বা বিশ্লেষই বলা হয় মনে হয়, যেটা হচ্ছে তোমার আগে এক অর্থ বোঝাতো, এখন ও অর্থের রূপান্তর, সরি বিশ্লেষণ, রূপান্তর। রূপান্তর মানে পরিবর্তন। আগে এক অর্থ বোঝাতো, এখন এক অর্থ বোঝায়। দেখো, আগে সন্দেশ বলতে বেশিরভাগই কিন্তু বোঝানো হতো বার্তা কি, কারণ সেই সময়ে সন্দেশ শব্দটা খুব বেশি প্রচলিত ছিল। কি সন্দেশ এসেছে, কি সন্দেশ আনিয়াছো, এরকম সাধু ভাষাতে প্রচলিত ছিল। এখন সন্দেশ বলতে আমরা ওই বার্তা, ওই শব্দটা মুছেই গেছে। এখন সন্দেশ বললে মিষ্ট দ্রব্যকেই মনে পড়ে। কি বলে যে কি সন্দেশ এনেছো তুমি ওখান থেকে, মানে কি খবর এনেছো, এটা তো বলে না। এখন সন্দেশ বললে মিষ্টিকেই বোঝাই আমরা, মিষ্ট দ্রব্য। তাহলে এটা অর্থের রূপান্তর। ঠিক আছে, আর কি হবে? অর্থের রূপান্তর, আগে এক বোঝাতো, এখন এক বোঝায়। মনে আছে কারো, মানে মনে পড়ছে? আচ্ছা, নোটটা পড়ে নেবে, ঠিক আছে? নোট তো দিয়েছি, শব্দার্থ পরিবর্তনের ধারা দিয়েছি, ধ্বনি পরিবর্তনের ধারা দিয়েছি, শব্দার্থ পরিবর্তনের কারণ পড়িয়েছি, ধ্বনি পরিবর্তনের কারণ পড়িয়েছি। কারণগুলো তো মোটামুটি সহজ, যে কেন পরিবর্তনগুলো হচ্ছে, রিজনটা কি। ভৌগোলিক কারণ, ঐতিহাসিক কারণ, উপকরণগত কারণ, এগুলো দেখবে শব্দার্থ পরিবর্তনের কারণে আছে। আর ধ্বনি পরিবর্তনের কারণে কি কি আছে দেখবে, মুখের জড়তা, উচ্চারণ করতে পারছে না, আরামপ্রিয়তা, এরকম বিষয়গুলো আছে। তো কারণগুলোও পড়তে হবে আর ধারাগুলোও পড়তে হবে। আচ্ছা, যেটা সিডি বইয়ের বলছিলাম, এগুলো তো এবি বইয়ের আগে তোমাদের আলোচনা করে দিলাম, যে বাংলা সাহিত্যের ইতিহাস যে এবি বইটা রয়েছে তাতে কি করবে দেখো। আর রবীন্দ্রনাথ একটা টপিক আছে এবি বইতে, সেটা থেকে চোখের বালি এসেছে 18 নম্বরে, মানে উপন্যাস এসেছে। তো রবীন্দ্রনাথের উপন্যাস সাহিত্যটা বাদ দিয়ে বাকিগুলো করবে। কি কি আছে? নাট্য সাহিত্য আছে, কাব্য সাহিত্য আছে, প্রবন্ধ সাহিত্য আছে। বলতে সহজ লাগছে, অনেক বড় সিলেবাস এগুলো, মানে কমন পাওয়াটা মুশকিল।
রবীন্দ্রনাথের সবটাই আছে, তোমাদের এবি বইয়ে দেখবে জয়েন্ট করা আছে রবীন্দ্রনাথ, ছোট্ট করে দেওয়া আছে কিন্তু সব আছে। প্রশ্ন আসতে পারে, যদি সহজ প্রশ্ন আসে তাহলে এরকম আসতে পারে, নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথের কৃতিত্ব, রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলি সম্পর্কে আলোচনা করুন। তো আমি বলবো তোমরা দুটো জিনিস করে যাও, রবীন্দ্রনাথের নাটক করে যাও আর রবীন্দ্রনাথের কাব্যের পর্বগুলো করে যাও, ঠিক আছে? প্রবন্ধটা আর উপন্যাসটা এই দুটোকে সাইডে রেখে দাও, নাটকগুলো করে যাও। নাটকের ভেদ আছে, টোটাল নাটক আর রূপক সাংকেতিক নাটক। রূপক সাংকেতিক নাটকটা সালের কোয়েশ্চেনে আসে, কয়েকটা রূপক সাংকেতিক নাটক 7 নম্বরে আসে রূপক সাংকেতিক নাটকটা। কি কি বলো তো হবে, 10-15টা লাইন লিখতে হবে, নাটকের নামগুলো লিখবে আর 2-1 লাইন করে আলোচনা করবে। তোমার তো বলেই দিয়েছে এগুলো মনে হয়। রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক কি কি নাম হবে বলো তো? রাজা, অচলায়তন, রক্তকরবী, ফাল্গুনী, হুম, মুক্তধারা, রথের রশি। দেখো, আহ, এরকমও প্রশ্ন আসতে পারে, রূপক সাংকেতিক নাটক বলতে কী বোঝেন? রবীন্দ্রনাথের 2টি রূপক সাংকেতিক নাটক সম্পর্কে আলোচনা করুন। মানে 1+6, 7 নম্বরে ধরে এরকম দিল। তো এরকমও প্রশ্ন আসতে পারে যে রূপক সাংকেতিক নাটক বলতে কী বোঝেন? আহ, রথের রশি নাটকটিকে কি রূপক সাংকেতিক নাটক বলা যায়? বুঝতে পারছো, কোনো একটা নাটক ধরে দিল, যেরকম দেখো চোখের বালি উপন্যাস। রবীন্দ্রনাথের এত টপিক আছে, উপন্যাস আছে, প্রবন্ধ, নাটক, গল্প, একটা উপন্যাস ধরে দিয়ে দিয়েছে প্রশ্ন, আবার 18 নম্বরে। কে বলতে পারবে? রবীন্দ্রনাথের উপন্যাস আছে 12-13টা, রবীন্দ্রনাথের নাটক প্রচুর রয়েছে, রবীন্দ্রনাথের কাব্য কবিতা প্রচুর রয়েছে, প্রবন্ধও প্রচুর রয়েছে, এতগুলোর মধ্যে একটা যদি উপন্যাস দেয় কে বলতে পারবে? মানে কোনো মানুষ বলতে পারবে না, কোনো টিচারই বলতে পারবে না যে কোনটা পড়বে। এভাবে যদি দেয়, একটা টপিক নিয়ে দেয় রবীন্দ্রনাথ, সমগ্র রবীন্দ্রনাথ পড়তেই সারা জীবন চলে যাবে। যতগুলো তিনি সারা জীবনে লিখেছেন, জ্ঞান হওয়া থেকে মৃত্যু অবধি পর্যন্ত লিখেছেন, আশা করি সবাই জানো। ওখান থেকে একটা টপিক যদি বলে দেবে, কে পারবে খুঁজতে? এটা কারোর সম্ভব না, কেউ বলতে পারবে না। তবে টপিক ওয়াইজ করে যাবে, যেগুলো সালের কোয়েশ্চেনে মোটামুটি আসে, তার জন্যই বললাম যে কি করবে না, রূপক সাংকেতিক নাটক কাকে বলে, না রূপক সাংকেতিক নাটক বলতে কি বোঝায়, না যেসব নাটকগুলোতে সমাজকে কোনো একটা হয়তো বার্তা দেওয়ার জন্য লেখা হয়, কোনো কিছুর রূপকের আড়ালে গভীর একটা ব্যঞ্জনা থাকে। তো সেই নাটকগুলো সোজাসুজি তো লেখা যায় না, সোজাসুজি সমাজের সেই দিকটা তুলে ধরলে সেটা, যেরকম কমেডি জাতীয় যে নাটকগুলো বা প্রহসন যেগুলোকে বলা হয়, সেগুলোতে কি থাকে, সেই সমাজের ভাড়াবি ইয়েগুলো, অসঙ্গতিগুলোকে দেখানো হয়। সেই রূপক সাংকেতিক নাটকের মধ্যেও কিন্তু বেশ কিছু অসঙ্গতি সমাজে তুলে ধরা হয়, কিসের মাধ্যমে? রূপকের মাধ্যমে। প্রহসনের সঙ্গে পার্থক্য কি, প্রহসনে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয় সেই অসঙ্গতিগুলোকে, কিন্তু এখানে হাস্যরসের সঙ্গে তুলে ধরা হয় না, এখানে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন অনুষঙ্গে রূপকের মাধ্যমে সেই নাটকে তুলে ধরা হয়। রূপক সাংকেতিক নাটক রবীন্দ্রনাথের তাহলে কি আছে? রাজা আছে, অচলায়তন আছে। অচলায়তনটা আবার পরবর্তীতে অন্য নামে প্রকাশ পেয়েছিল, কি নাম বলো তো? গুরু। গুরু নামে। আহ, যেমন হচ্ছে রথের রশি, এটার আরেকটা নাম আছে কালের যাত্রা, ঠিক আছে? কালের যাত্রা, রথের রশি একটাই নাটক। রাজা আছে, তারপরে তোমার মুক্তধারা আছে, এগুলো রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক। ডাকঘর আছে, রক্তকরবী, ভালো ভালো নাটক এগুলো কিন্তু। রক্তকরবী নাটকটা যেমন 3টে খসড়া ছিল, মানে তিনবার নাম পরিবর্তন হয়েছে রক্তকরবী। কি কি বলো তো? যা প্রশ্ন আসে এগুলো জেনে রাখাই ভালো। যজ্ঞপুরী, নন্দিনী আর রক্তকরবী। হ্যাঁ, যক্ষপুরী, তারপরে নন্দিনী, তারপরে শেষে নাম দিলেন রক্তকরবী। যক্ষপুরী প্রথমে বিষয়ভিত্তিক নামকরণ ছিল, তারপরে তিনি দিলেন নন্দিনী, মানে চরিত্র নির্ভর নামকরণ করলেন। তারপরে তার পছন্দ, যেটা রবীন্দ্রনাথের সব থেকে পছন্দের নামকরণ হচ্ছে ব্যঞ্জনাধর্মী নামকরণ, শেষ নামটা ছিল ব্যঞ্জনাধর্মী, রক্তকরবী। রক্তকরবী নাটকে তোমার সেই রক্তকরবীর তাৎপর্য। তো যাই হোক,
নেক্সট ইয়ারে তোমাদের মনে হয় রক্তকরবী আছে না? সেকেন্ড ইয়ারে আছে রক্তকরবীটা? পম্পা বলতে হ্যাঁ পারবে। আছে হ্যাঁ না? হুম। হ্যাঁ সেকেন্ডে তখন ডিটেলসে আলোচনা হবে। তো যাই হোক, রবীন্দ্রনাথের নাটক, নাটক সমগ্র, এটা নিয়ে একটা প্রশ্ন মনে হয় দিয়েছি না নোটটা? নাট্যকৃতিত্ব রবীন্দ্রনাথের, আর রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক, এই দুটো নোটই দিয়েছি তো না? হ্যাঁ দিয়েছেন স্যার। দুটো দেওয়া আছে। ঠিক আছে। নাট্যকৃতিত্ব, আর বললাম উপন্যাস তো চলে এসেছে। কাব্যকৃতিত্ব, কাব্যকৃতিত্ব মানে বিভিন্ন পর্যায়গুলো, মানে একদম শুরু থেকে দেখবে অনেকগুলো পর্যায় আছে, একটা নোট দিয়েছি হয়তো, সেখানে পর্ব হিসেবে নাম লেখা আছে। সূচনা পর্ব, বলাকা পর্ব, আধ্যাত্মিক পর্ব, এরকম আছে না? ওটা পড়বে, ওটা পড়বে। ওখানে এক একটা পর্ব দিয়ে 7 নম্বরে প্রশ্ন এসে থাকে। টোটালি আসবে কিংবা একটা পর্ব, টোটালি এলে 12 নাম্বার বা 18 নাম্বারে আসবে, আর একটা পর্ব এলে 7 নাম্বার আসবে। নাটকের ক্ষেত্রে যেমন টোটালি এলে 12 নাম্বার বা 18 নাম্বারে আসবে, রূপক সাংকেতিক এলে 7 নাম্বারে আসবে। বুঝতে পারলে? তো এরকম আসতে পারে। রবীন্দ্র কাব্যজীবনে বলাকা পর্ব সম্পর্কে আলোচনা করুন। বলাকা পর্ব মনে হয় আলাদা করে নোট দিয়েছি না? হ্যাঁ দিয়েছেন। হুম। তো ওইভাবে আসতে পারে, মানে দেখো আমি তোমাদের ইয়েগুলো জানিয়ে দিচ্ছি, কিভাবে প্রশ্নের ধরনগুলো হতে পারে। শুধু পড়লেই হবে না, কমন পাওয়ার জন্য এইভাবে পড়ে যেতে হবে। মানে আমি যেভাবে পড়ে যেতাম কমন পাওয়ার জন্য, যদিও কোনো দিন মানে এরকম হয়নি যে ষাট, মানে 100% কমন পাইনি, সবই কমন পেয়েছি। তো সেই টেকনিকগুলো বলে দিচ্ছি যাতে সবগুলো কমন পেতে পারো, কম পরিশ্রম করে বেশি কমন পেতে পারো। তার জন্য তোমাদেরকে টার্গেট আমি নিতে বলছি এবি বইটা, ওটাকে টার্গেট না, ওটা থেকে অন্তত 70% কমন নিয়ে নেবে, বাকি 30% বা 20% নেবে সিডি বই থেকে। সিডি বই থেকে কেউ সাজেশন দিতে পারবে না, এত বড় বইয়ে কি সাজেশন দেবে। তবুও কোয়েশ্চেন আমি কিছু কিছু যেগুলো দিয়েছি, যেমন বলে দিচ্ছে তোমাদের, সিডি বইতে ফোর্ট উইলিয়াম কলেজ আর শ্রীরামপুর মিশন, এই দুটো ভালো করে পড়ে যাবে। ঠিক আছে? ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন। গদ্য সাহিত্য, গদ্য সাহিত্য আছে, কাব্য সাহিত্য আছে, এগুলো প্রচুর, এক একটা টপিকে 10-15 জন করে আছে। আর বললাম যে সাহিত্য পত্রিকা আছে ওটাতে, সাহিত্য পত্রিকা কমন পেতে চাও তাহলে বললাম প্রথম দিকের কটা করে যাবে, দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর। প্রথম বাঙালি দ্বারা সম্পাদিত পত্রিকা কী নাম বলো তো? গঙ্গাকিশোর ভট্টাচার্য, বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেটি, হ্যাঁ। তো ওটা দেখে যাবে। দিগদর্শন, সমাচার দর্পণ জন ক্লার্ক মার্সম্যানের প্রথম সাহিত্য পত্রিকা, ওই দুটোই কিন্তু, দিগদর্শন আর সমাচার দর্পণ, কিন্তু সেগুলো আমাদের বাঙালি দ্বারা প্রকাশিত নয়। বেঙ্গল গেজেটি নামে একটা পত্রিকা ছিল, ওটা ইংরেজি ভাষায় ছিল, আর সেই নামটাকেই দিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। নতুন মুদ্রণ যন্ত্র, যেটা নামই ছিল বেঙ্গল গেজেট, সেই মুদ্রণ যন্ত্রটার নামেই তিনি পত্রিকাটা প্রকাশ করেছিলেন। আর তিনি এর আগে কোথায় কাজ করতেন? সেই শ্রীরামপুর মিশনে কাজ করতেন, ছাপাখানাতে। সেখান থেকে সব অভিজ্ঞতা নিয়ে তিনি নিজস্ব একটা পত্রিকা সম্পাদনার কাজ করছিলেন, এবং সেইখান থেকেই ওই নাম হয়েছিল ওটাই, মানে বেঙ্গল গেজেটে। এরপর কি হচ্ছে না, বেশ কিছু আধুনিক যুগের যেগুলো শেষ দিকের পরবর্তীকালের যে সাহিত্য পত্রিকাগুলো, সবুজপত্র, কল্লোল, এই দুটো ভালো করে দেখে যাবে। আর তার অপোজিটে শনিবারের চিঠি, ওটা একটু ভালো করে দেখে যাবে। রবীন্দ্রনাথের ভারতী পত্রিকা, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তো এই মোটামুটি এই পত্রিকাগুলো একটু দেখে যাবে, কমন পাবে। কারণ 4-5টা পত্রিকা একসঙ্গে দিয়ে দেয়, যে কোনো 3টে বা 2টো করতে বলে। 7 নম্বরের ক্ষেত্রে 2টো করতে বলে, 12 নম্বরের ক্ষেত্রে 3টে করতে বলে। মানে একটা সাহিত্য পত্রিকা বড়জোর 3 কিংবা 4 নম্বরে আসবে, 3.5 কিংবা 4 নম্বরে। এরকম খুব আসে না যে একটি সাহিত্য পত্রিকা আলোচনা করতে বললো 12 বা 7-এ দিল, হয় না। 7-এ এলে 2টো করতে বলে, যে কোনো 2টো, ওখানে 5-6টা দিয়ে দিল, তার মধ্যে কমন এগুলোই পাবে। কি কি বললাম, যে প্রথম দিকে দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকরটা করার চেয়ে কী বলেছিলাম করতে, ঈশ্বরগুপ্ত পড়ে নেবে। এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যুগ সন্ধিক্ষণের কবি বলা যায় কি না ঈশ্বরগুপ্তকে। আর তার সম্পাদিত পত্রিকা, নোটটা আমি দিয়েছি দেখবে, ঈশ্বরগুপ্ত তার সঙ্গে সংবাদ প্রভাকর জয়েন্ট করাই আছে। তো ওটা ভালো করে করবে, তাহলে পত্রিকাটাও তার হয়ে যাচ্ছে, আর ঈশ্বরগুপ্তও হয়ে যাচ্ছে। আর বাকি পত্রিকা বললাম, সবুজপত্র, কল্লোল, শনিবারের চিঠি অপোজিটে রয়েছে, ওটা স্যাটারধর্মী পত্রিকা একটা। আর বললাম ভারতী, বঙ্গদর্শন চলে এসেছে।
মোটামুটি এগুলো করবে। সেকেন্ড পেপারটা নেক্সট দিন থেকে আলোচনা করব, ঠিক আছে? পরের ক্লাস থেকে। কবে আছে যেন? রবিবারে না? তোমাদের শনিবার? আজকের ক্লাসের রেকর্ডে কি পাঠিয়ে দেবে না? হ্যাঁ ঠিক আছে, শনিবারে তোমাদের ক্লাস হতে পারে, জানি না রবিবারে ক্লাস হবে কি না। যদি হয় তো ভালো, তখন শনি রবি দুদিনই ক্লাস হবে। রবিবারে আমার বাইরে যাওয়ার আছে, যদি না যাওয়া হয় তাহলে রবিবারও ক্লাস হবে। এমনি তোমাদের শনিবারে ক্লাস নেব আমি, ঠিক আছে? শনিবার 6টা থেকে। টাইম হবে তো তোমাদের? হ্যাঁ হবে স্যার। হুম, ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, বলছি স্যার একটা প্রশ্ন আছে। হুম বলো। হ্যাঁ বলছি কেতকাদাস প্রেমানন্দের যে গ্রন্থটা, সেই হুম গ্রন্থটা সম্পাদন করেছেন হচ্ছে অক্ষয় কয়াল আর চিত্রা দেব। হুম ওই যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তো প্রকাশিত হয়েছে, হুম এটা হচ্ছে 44 খ্রিস্টাব্দে, আর এনারা হচ্ছে সম্পাদক, তাই তো? দাঁড়াও, কেতকা দাস ক্ষেমানন্দের বলছো ইয়েটা? গ্রন্থটা যে মনসামঙ্গল যে গ্রন্থটা। এক মিনিট, ওটা দেখবে তো ওটা কত আছে, প্রকাশকাল কত দেওয়া আছে? প্রকাশ কাল তো 1844 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর মিশন থেকে নয়, ওটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে আছে। শ্রীরামপুর না অতটা, না ওটা প্রকাশের মনে হয় শ্রীরামপুর মিশন হবে ওটা, দেখবে। শ্রীরামপুর, আচ্ছা। হুম। ও প্রকাশের জায়গাটা নেই, জায়গাটা উল্লেখ করা নেই। আচ্ছা, ওটাই জানতে চাইছো তো? হ্যাঁ, আর আমি জানতে চাইছি যে সম্পাদক কি ওনারা অক্ষয় কয়াল আর চিত্রা দেব? ওটা বলতে পারছি না, আমি তোমাকে জানিয়ে দেবো ওটা, ঠিক আছে? একটু মেসেজ করে লিখে দাও আমাকে, তাহলে মনে ঠিক থাকবে, আছে। আমি দেখে নিই তোমাকে জানিয়ে দেবো। ওটা আমি যতদূর জানি ওটা শ্রীরামপুর মিশন থেকে প্রকাশ পেয়েছে। আচ্ছা, হুম মানে থার্ড পেপারটা ওটা রয়েছে, মানে কেতকাদাস প্রেমানন্দের যে চ্যাপ্টারটা রয়েছে, হুম ওইখানে রচনাকালের সময়টা উল্লেখ করার জায়গাটাতে ওনাদের দুজনের নাম দেয়া রয়েছে। এবার সেটা তো এই যে শূন্য রস বান শশী একটা ওখানে পদের উল্লেখ করা রয়েছে, হুম আর ওনাদের নামগুলো দেয়া রয়েছে, সেই কারণেই জিজ্ঞাসা করছি যে সম্পাদকের ধরুন নোটসটা লেখার সময় তো সম্পাদকের নামটাও তো আমরা দিতে পারি, হুম সেই হ্যাঁ, জন্য জিজ্ঞাসা প্রশ্ন করছি। আসতেই পারে, ওটা দিয়ে শর্ট কোশ্চেন আসতেই পারে। এবার নোটসটার মধ্যে নেই, সেই কারণেই জিজ্ঞাসা করছি যে তোমার যেহেতু কাছে নোটসটা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই আছে? না স্যার নেই বইটা। আচ্ছা, ঠিক আছে, ওটা আমাকে তুমি একটু লিখে দাও, মানে মনে থাকবে, অন্তত অন্তত মনসা মঙ্গল লিখে দাও, আমি মনে করব। হুম, ঠিক আছে হুম। স্যার। আচ্ছা বেশ, আমি ক্লাসটা রেকর্ড করেছি, পাঠিয়ে দেবো। গুড নাইট সবাইকে।